ক্লাস 4 বা 5-এ আমি টেলিভিশনে প্রথম অভিনয় করি। আমি গিয়ে তো এরকম করে বসে আছি, উৎপল দত্ত হিন্দি সিনেমায় পাঠ করে, মানে বিশাল ব্যাপার। মানে এখন মনে হয় আমি ইন্টেলিজেন্ট ছিলাম, আমি খুব স্টুডিয়াস ছিলাম না। যখন তুমি না বলছো তখন কি এটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে? ন্যাশনাল অ্যাওয়ার্ড, ঋতুপর্ণ, ও বিশাল ব্যাপার। ও যিশু দাশগুপ্ত মন থেকে চাইছেন আমি ঋতুপর্ণ ঘোষের ছবিটা করি, তাই উনি ভাবলেনও না কাল থেকে ওনার মেগা সিরিয়ালটা সাফার করবে কিনা। প্রবলেমটা হচ্ছে আমি বা শ্রীলেখা বা জুন আমরা সবাই লোকেশনে পৌঁছে গেছি, কেউই জানতাম না কোন রোলটা আসলে আমরা করছি। নমস্কার। সহজ কথার কিছু কিছু এপিসোড আমার শ্যুট করতে গিয়ে সত্যিকারের উত্তেজনা হয়, কারণ আজকে যিনি আমার পাশে আছেন তিনি আমার দিদি। তিনি সবার আগে অভিনেত্রী পার এক্সেলেন্স, তার জাতীয় পুরস্কার আছে। জাতীয় পুরস্কারের থেকেও বেশি তার অভিনয়ের স্বীকৃতি নানা রকম মাধ্যমে। এমন একটা মাধ্যম নেই যেখানে তিনি অভিনয়ে বাঙালি দর্শককে মুগ্ধ করেননি, ঋদ্ধ করেননি। দশকের পর দশক একজন মেরুদণ্ডী মানুষ হিসেবে বাঙালির সামনে প্রতিভাত হয়েছেন। তিনি একজন এই মুহূর্তে বাংলার অগ্রগণ্য অভিনয় কোচ, অভিনয় শিক্ষিকা। আমার বলতে খুব ভালো লাগছে এই মুহূর্তে বলতে, বাংলা ভাষায় অভিনয় শিক্ষার নামে যেসব প্রতিষ্ঠান আছেন তাদের বেশিরভাগই ইকুইপড নন, তারা যথেষ্ট মাত্রায় রেডি নন। মানে ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, শিক্ষক হওয়ার জন্য তার থেকে বেশি যোগ্যতা লাগে। যখন তিনি প্রতিষ্ঠান শুরু করলেন অভিনয়ের, আমরা যারা তার সাথে কাজ করেছি বা তার থেকে ছোট হিসেবে তার সাথে কাজ করে তার থেকে শিখেছি, আমরা একদম নিশ্চিন্ত হয়ে গেলাম যে এইবার একটা প্রতিষ্ঠান পাওয়া গেছে যেখানে অভিনেতা অভিনেত্রীরা সত্যিকারের শিখতে পারবেন। এবং তাকে ভবিষ্যতে আমরা ডিরেক্টর হিসেবে দেখব, প্রডিউসার হিসেবে দেখব, কী হিসেবে দেখব কিচ্ছু বলা যায় না, তার কারণ সে প্রত্যেক দিন চমকে দেয়। এত কিছু বলছি যখন মানুষটার সাথে আলাপ করিয়েই দিই। সুদীপ্তা চক্রবর্তী। নমস্কার। আমি নিজেই চমকে গেলাম এত কিছু শুনে, বাবারে বাপরে, তুমি ভয় পেয়ে গেলাম। আচ্ছা, তুমি কি না করেছো বলো তো? সর্বঘটে কাঁঠালি কলা। সর্বঘটে কাঁঠালি কলা, কিন্তু সেটা তাদের বলা যায়, এটার ইংরেজিতে হচ্ছে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। সেটা তো তোমার ক্ষেত্রে বলা যাবে না। মাস্টার অফ নান তো বলতে পারবো না। বললি বা ক্ষতি কি? না, খুব একটা মাস্টারি কিছুতে করেছি কি? দেখো, মাস্টারি জিনিসটা তো খুব রেলিভেন্ট। তুমি এখন হয়তো বলবে যে আমি মাস্টারি করিনি, এবার আরেকজন বলবে বাপরে সুদীপ্তা চক্রবর্তীর সামনে দাঁড়ালেই তো কেমন অভিনয় শিখছি মনে হয়। মানে রিলেটিভ ওয়ার্ড। তো শুরুটা তুমি একবার বলেছিলে, আমার তো মনে হয় জানিস বাবিন, এটা আমার ডাকনাম, আমি উইংসের ধারেই জন্মেছি। অলমোস্ট। হ্যাঁ, কারণ মা নাচছে স্টেজে, বাবা স্টেজে অভিনয় করছে। সেই শৈশবটা দিয়ে একটু যদি নিয়ে যাও, এবং বিপ্লব কেতন চক্রবর্তীকে নিয়ে একটু। শৈশব তো হাওড়া শিবপুরে। তুমি তো আরো ছোট ছিলে যখন চলে এসেছো, ক্লাস 2-তে পড়াকালীন আমরা কলকাতায় চলে আসি। তবে তার আগেই আমার অভিনয়ের হাতে খড়ি হয়ে গেছে। হাওড়ার শিবপুরে বাবার একটা নাট্যগোষ্ঠী বাবা তৈরি করেন কয়েকজনকে নিয়ে, অঙ্কুশ সেই দলের নাম। এবং ওই ছোট শহরের যেরকম হয়, ছোট ছোট নাটক করে কম্পিটিশনে যাওয়া, একাঙ্ক নাটক প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি। তো একটা নাটক হয় চীনা নাটক, তার বাংলা অনুবাদ ঘরে ফেরা। তাতে একটা ছোট মেয়ের রোল ছিল। আমার চরিত্রটার নাম ছিল সিয়াও সুই। আমার এখনো সেই কস্টিউমটা মনে আছে, আমি যেটা পরতাম, একটা নীল রঙের ছোট্ট উলেন স্যুট মতো। সেখানে আমার বাবার চরিত্রে অশোক কাকা বলে, তখন সব কাকা পিসি চারিদিকে, অশোক কাকা হাওড়া শিবপুরেরই একজন, তিনি অভিনয় করতেন। সব থেকে মজা ছিল আমার পিসির চরিত্রে আমার পিসিই অভিনয় করতেন, আমারই ছোট পিসি, মামনি ডাকি আমরা সবাই। তো মামনি ছিল ওখানে আমার পিসির রোলে। তো আমার খুব মজা হতো, সবার কোলে পিঠে চড়ে চলে যেতাম, একটু রিহার্সেল হলো, তারপর একটা জায়গায় গেলাম, সেখানে নাটক করলাম। সব যে খুব একটা বুঝতে পারতাম তা নয়। একটা দৃশ্যের কথা আমার মনে আছে, যেখানে আমার বাবার মায়ের কিছু একটা বিয়ে নিয়ে টেনশন কিছু একটা ছিল, এবং ও মায়ের কাছে মানুষ এবং পিসির কাছেই থাকতো। তারপরে বাবা একদিন ফিরে এসেছে, আর আমি পিসিকে বলছি ও কেন আবার এসেছে, ওকে চলে যেতে বলো। এই সংলাপটা আমার মনে আছে, কারণ এটা বলার সময় আমি রোজ কাঁদতাম, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম। তো তোমার তো সেসব কিছু কোনো আইডিয়াই নেই যে এই সময় কাঁদতে হবে, এই সময় আমাকে ইমোট করতে হবে। আমার কান্না পেতো,
আর আমি বাপরে। কেঁদে ফেলতাম। আর তারপরে একটা করে মেডেল নিয়ে ফিরতাম, শ্রেষ্ঠ শিশু শিল্পীর মেডেল অনেক আছে আমার মা। আমারও শ্রেষ্ঠ শিশু শিল্পীও বেশ কয়েকটা আছে। তারপর কলকাতায় চলে এলে। ওইটা করেছি। তখন আমি ক্লাস 1-এ পড়ি। হুম। ক্লাস 1 মানে ধর কত, 7-6 5-6 বছর বয়স হবে। হ্যাঁ, 6 বছর বয়স হবে। সেই আমার স্টেজে অভিনয়ে হাতে খড়ি। ক্লাস 3 থেকে আমি কলকাতায় পড়ছি, এবং তারপরে ওই ক্লাস 4 বা 5-এ আমি টেলিভিশনে প্রথম অভিনয় করি। সোনেক্স। সোনেক্স প্রাইভেট লিমিটেড, জোছন দস্তিদার একটা সিরিয়াল হতো, নাচনি, হুম যার মুখ্য চরিত্রে ছিলেন রত্না ঘোষাল। হুম আমার দেখা প্রথম হিরোইন হুম। রত্না ঘোষাল। সেই সিরিয়ালে অভিনয় ক্যামেরার সামনে শুরু। তারপর তো অন এন্ড অফ করতে থেকেছো। প্রচুর। যখন যেটু বলতেন বিপ্লব কেতনের যে মেয়েটা স্কুলে যায়নি তাকে ধরে নিয়ে আয়, হ্যাঁ, পাঠ আছে। এটা শুনেছি আমি, ওকে গাড়ি বিদীপ্তা পাঠিয়ে দিও। দিতেন, এবং আমরা তখন না এরকম কল শিট হতো, হ্যাঁ। কল কার্ড যেত অ্যাক্টরের বাড়িতে, এরকম হলুদ রঙের স্লিপ ছিল, তাতে লেখা থাকতো নাম অভিনেতার আর কল টাইম এতই। তো যেহেতু আমরা ছোট ছিলাম এবং ওনারা জানতেন যে আমার মানে বোথ মাই পেরেন্টস ওয়ার ওয়ার্কিং, তো সবসময় মা বাবা যে সঙ্গে করে এসকর্ট করে নিয়ে যাবেন সেটা সম্ভব হতো না। তো বাবা মারও তাদের উপর ভরসা ছিল, তো গাড়ি পাঠিয়ে দিতেন, অ্যাম্বাসেডার গাড়ি, তাতে চড়ে আমরা শুটিংয়ে চলে যেতাম, আমি বা দিদি বা আমার মেজো বোন, যাকে আমি ভাই ডাকি। এবার যখন একটার পর একটা ক্লাসিক হচ্ছে তোমার ছোটবেলায়, জগন্নাথ হচ্ছে, জগন্নাথ হচ্ছে তো ছোটবেলায় দেখেছি, দেখছো, হ্যাঁ, হ্যাঁ, কিচ্ছু বুঝিনি। তুমি কি বুঝতে পারছো যে তোমার বাবা কি কি করছে, কি কি ঘটাচ্ছে, না, ম্যাগনানিমোটিটা? না, আমি শুধু এটাই বুঝতে পারতাম, আমাদের ছুটি মানে বাকি বন্ধুরা সব ঝিলমিলে বেড়াতে যাবে, যেটা এখন নিকো পার্ক হয়েছে। ওটা ঝিলমিল ছিল, ঝিলমিলে বেড়াতে যাবে, আর আমরা একাডেমি রবীন্দ্র সদনে বেড়াতে যাব, এটাই জানতাম। তখন কি অভিমান হতো কেন ঝিলমিল যাচ্ছি না, নাকি ওটা? আমার খুব ভালো লাগতো, ছোটবেলায় বসে বসে নাটক দেখছি, একই নাটক বারবার দেখছি, জগন্নাথ দেখছি, মারিচ সংবাদ দেখছি, তারপরে প্রচুর মানে চেতনার নাটক, বহুরূপীর নাটক, নান্দিকারের নাটক, সব যে খুব একটা বুঝতে পারছি তা নয়। সেই সময় বিপ্লব স্যার ছাড়া আর লেজেন্ডারি যাদের সংস্পর্শে এসেছো, তুমি তো মনে হয় উৎপল বাবুর সংস্পর্শেও এসেছো। হ্যাঁ, হ্যাঁ, চৈতালি রাতের স্বপ্ন, সেটা তখন আমি ক্লাস 5-এ কি 6-এ পড়ি। তখন ওই প্রথম পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৈরি হলো, সমস্ত দল থেকে অভিনেতাদের নিয়ে, এবং আ মিডসামার নাইটস ড্রিম শেক্সপিয়ারের, সেটা বাংলায় অনুবাদ উৎপল জেঠুই করেছিলেন, এবং সেটাতে ওই যে ফেয়ারিজ, পরী, শেক্সপিয়ারের চরিত্র যেগুলো থাকে সব জায়গায়, উইচেস অ্যান্ড ফেয়ারিজ, তো ওই 4টে পরী, তার মধ্যে 3টে পরী কারা যেন খবর দিল বিপ্লব কেতনের 3 মেয়ে আছে, তো উৎপল দত্ত বললেন বিপ্লব কেতনকে যে নিয়ে এসো দেখি তারা কেমন। আমাদের একদিন নিয়ে যাওয়া হলো, অহিন্দ্র মঞ্চে রিহার্সাল হতো, আমি গিয়ে দেখছি চেতলার অহিন্দ্র মঞ্চ, আমি গিয়ে দেখছি একটা দাবার বোর্ড সাজানো আছে, এবং উৎপল দত্ত, যাকে হিন্দি সিনেমায় দেখেছি, আমাদের বাড়ি টিভি ছিল না, তো অন্যান্য লোকের বাড়িতে যখন গেছি সিনেমা টিনেমা চলতো, উৎপল দত্ত হিন্দি সিনেমায় পাঠ করেন জানি, তিনি দেখছি একটা কি একটা খ্যাস্টা মারা পাজামা পাঞ্জাবি পরে, একটা পাইপ মুখে নেওয়া, ওইটা নিয়ে আর সবাইকে বোঝাচ্ছেন এ অভিনেতা এই আসছে, এর পেছনে এ, তখন এই, মানে দাবার বোর্ডে উনি কোরিওগ্রাফি করছেন। বুঝতে পারছিস মানে কি বলবো, মানে এগুলো লোককে বললে বিশ্বাসই করবে না হয়তো, কিন্তু এগুলো তো নিজের চোখে দেখা। তো আমি গিয়ে তো এরকম করে বসে আছি, উৎপল দত্ত হিন্দি সিনেমায় পাঠ করে, মানে বিশাল ব্যাপার। তারপর দেখি পকেট থেকে খৈনি বার করে খাচ্ছে, মানে পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেল ব্যাপারটা। তো তারপরে আমাদের সঙ্গে আলাপ হলো, ওনার খুবই পছন্দ হলো আমাদের, এবং তারপরে উনি বললেন যে এরা 3জনেই করবে, আমাদের নাচতে বললেন, আমরা 3জন নাচলাম, মাও গেছিলেন সঙ্গে। তো মা আমাদের ওই গাইড করছেন দেখে উনি বললেন যে আরে নাচে কি বেস্ট মেজোজন? হ্যাঁ, বিদিশা দি। হ্যাঁ, না কিন্তু আমার দিদিও খুব ভালো নাচতো, আরে আমিও ভালো নাচতাম ওই তোমার নাচ তো আমি দেখেছি। কোথায় দেখেছিস? আমাদের আসানসোলে জি বাংলার ওই অনুষ্ঠান, যেখানে তুমি, কনিদি আর একজন, 3জন মিলে ফিনিশিং করেছিলে, দারুণ হয়েছিল অনুষ্ঠানটা। হ্যাঁ,
উত্তম কুমারকে নিয়ে কি কি একটা, একটা হ্যাঁ যাই হোক। হ্যাঁ তখন তো আমরা তিনজনই নাচতাম, মায়ের তো তিনজনেই ছাত্রী, তো আমরা তিনজনে নাচছি, মা একটু দেখিয়ে দিচ্ছেন, এইটা দেখে উৎপল জেঠুর খুবই মজা লাগলো এবং বললেন যে তাহলে ওরাই করবে এবং বিপ্লবের স্ত্রী এদের নাচের কোরিওগ্রাফিটা করবে। তো মা কিন্তু অ্যাজ আ কোরিওগ্রাফার উৎপল দত্তের পরিচালনার নাটকে নাচের কোরিওগ্রাফি করছেন, বুঝতে হুম পারছিস? সেই সব রাশিয়ান মিউজিক, মানে সে একটা অন্য ব্যাপার ভাবিন, এইগুলো মানে কি বলবো, এগুলো যে রয়ে গেছে আমার ভিতরে, এটা ভেবেই আমার নিজেকে প্রচন্ড প্রচন্ড লাকি, প্রচন্ড ব্লেসড মনে বড় হয়, লোক। বড়লোক মনে হয়, রিচ মনে হয়। এবং এরও আগে তুই ভাব, যখন আমরা হাওড়ার বাড়িতে থাকি, ওই ঘরে ফেরা নাটক অভিনয় করছি এবং খুব একটা হালচাল চারিদিকে, কি ব্যাপার না, ফার্স্ট হাফে আমাদের নাটকটা, আর সেকেন্ড হাফে আরেকটা একক নাটক আছে, একজন কেউ একটা পাঠ করতে আসে, তাকে নিয়ে আর কি, মানে গোটা শিবপুর পাবলিক লাইব্রেরি হল যেখানে সব অভিনয় হতো, মানে ভিড় ভাট্টা হয়ে আছে, কেউ একটা আসছে, এবার সেটা কে আমি জানি না। তো আমাদের নাটক শেষ হলো, দেখলাম ওই মেকআপ রুম যেটা, সেখানে একটা ইয়া লম্বা আর ইয়া মোটা, এইরম ভুঁড়ি আর কালো গায়ের রং এক ভদ্রলোক ঢুকলেন, এইরম ভুরু, এইরম চোখ, আর গলাটা মানে কথা বলতে শুরু করলে মনে হচ্ছে বাজ পড়ছে, আর অজিতেশ আমি বাবু এত নাকি? ছোট। হঠাৎ আমাকে কোলে তুলে নিয়েছে, হ্যাঁ নিয়ে না উনি বসলেন, আর ওনার একটা ভুঁড়ি, আর ভুঁড়ির উপর আমাকে বসিয়েছে, বসিয়ে খুব আদর করছে। আমি তো চিনি না, আমি তো হাঁ করে তাকিয়ে আছি, কি মানে ভয় লাগছে, এত বড় সাইজের একটা মানুষ আর আমি খুব ছোট সাইজের। পরে শুনেছি যে উনি সেই নাটকটার অভিনয় দেখে আমার বাবাকে বলেছিলেন যে একে অভিনয় থেকে সরিও না, এ অভিনেতাই হবে। ওনার নাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বুঝলি? নানা রঙের দিনগুলি ছিল সেকেন্ড আচ্ছা। হাফে উনি যে ওরে অভিনয়টা করলেন। বাপরে। তো আমি আবার ওই নাটকটা দেখেছি বসে বসে অনেকক্ষণ, আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দেখেছি ওই শিবপুর পাবলিক লাইব্রেরি হলেই বসে হাঁ হয়ে দেখছি, মানে এত বড় সাইজের একটা লোক, আর একার গলা, মানে কি রে, গলার আওয়াজ মানে আমি অভাবনীয়। এখনো কাউকে যদি বলি যে তুই অভিনয় আমি তো অভিনয় শেখাই না, কিন্তু যদি অভিনয় নিয়ে কেউ কথা বলতে চায়, আমি বলি যে আপাতত তুই নানা রঙের দিনগুলি আর তামাকু সেবনের অপকারিতা, যেটা তোর ইউটিউবে আছে, একটু শুনে নে, শুনে নে, হ্যাঁ অনেকটা কাজ হবে। একদম একদম একদম। এই তো হচ্ছিল। আর তুমি তো পড়াশোনাতেও ভালো ছিলে, মানে আমাকে বিদীপ্তাদি বলেছে আমি যেমন পড়াশোনায় ডাব্বা ছিলাম, টুম্পা কোনোদিন পড়াশোনায় ডাব্বা ছিল না। হ্যাঁ মানে আমার খুব খারাপ রেজাল্ট হচ্ছে ক্লাসে 7th হওয়া। এই এত কিছু করে কি করে করতে? আমি যে বিশাল পড়াশোনা করতাম তা নয়, আমি বুঝতে পেরে যেতাম। হুম মানে এখন মনে হয় আমি ইন্টেলিজেন্ট ছিলাম, আমি খুব স্টুডিয়াস ছিলাম না। হুম স্টুডিয়াস ছিলাম না তার প্রমাণ পেয়েছি আমার মাধ্যমিকের রেজাল্টে, 2 নম্বরের জন্য স্টার পাইনি, তখন আমি কাটা ছাগলের মতো লাফালাফি করছি হুম যে কেন আমি একটু পড়াশোনা করলাম না, হুম। করলে আমি স্টারটা পেয়ে যেতাম, পড়াশোনা না করে স্টার থেকে 2 নম্বর কম পেয়েছি। কি হতো এখন তোমার তো সেই 2 নম্বরে এক্সট্রা? কিছুই হতো না, তখন খুব মনে কষ্ট হয়েছে, পেয়েছি। তখন খুব কষ্ট পেয়েছে। তৃষ্ণাটা কি করে ঘটলো? তখন বাংলায় প্রথম মেগা সিরিয়াল শুরু হয়ে গেছে, ঢুকে গেছে, জননী ঢুকে গেছে। তৃষ্ণার আগে আমি অনেক সিরিয়াল করে ফেলেছি, কারণ মেগার আগে তো উইকলি সিরিয়াল ছোটবেলায় সোনেক্সের একাধিক একাধিক সিরিয়াল করেছো। করেছি, এক একটা এপিসোডে এক একটা গল্প হতো। হ্যাঁ তখন বোকা বউ চালাক চাষি বলে হুম একটা হুম গল্প, সেটা সেটা মানে হিউজলি পপুলার হয়ে গেছিল, তখন তো দূরদর্শন ছাড়া কোনো চ্যানেল ছিল না, মানে লোকে আমাকে বোকা বউ বলেই হুম চিনতো। হুম সেই গল্পটা এত বারবার দেখাতো, সেখানে আমি অলরেডি প্রধান চরিত্রে অভিনয় করে ফেলেছি, বাচ্চা বউ হুম তার বাচ্চা বর, তাদের হুম এক মানে রূপকথার হুম। গল্প হিন্দিতে করে এটা কি ফেলেছি চালাক same চাষি কি গল্প। অপুদা? না, চালাক চাষি ছিল অনির্বাণদা, অনির্বাণ। অপুদার মতোই দেখতে, অপুর মতোই দেখতে। অনির্বাণদা এখন আর অভিনয় করে না, সাউন্ডের কাজ করে, ব্যাঙ্গালোরে থাকে। ওদেরই বন্ধু বান্ধব হুম কিন্তু হুম অপু, মানে ওই ওই হুম সোনেক্সের ওই হুম পুরো টিমটা বা চারবাক হুম নাট্যগোষ্ঠী। তখন অলরেডি বেনু কাকু, দেবাংশুদা এরা সবাই টেকনিশিয়ান, কিন্তু অভিনয়ও করছে। আবার আমার এই বোকা বউ চালাক চাষি শুট করেছে কিন্তু সব্যসাচী চক্রবর্তী, মানে আমার জীবনের প্রথম ক্যামেরাম্যান সব্যসাচী চক্রবর্তী, আমার জীবনের প্রথম পরিচালকের নাম খেয়ালি দস্তিদার, বুঝেছিস? মানে অভূতপূর্ব, অপূর্ব সব ব্যাপার হুম। স্যাপার আর কি, এগুলো সব এ থেকে বোঝা যায় টেলিভিশনটা সেই সময় কোথায় ছিল। হ্যাঁ। এবং নাচনিতে দেবাংশুদা, মানে ওখানে শুটিং হচ্ছে, দেবাংশুদা বসে বসে গান লিখছে, গান লিখছে, টুম্পা তোকে গান গাইতে হবে, বলছি গান গাইতে হবে, হ্যাঁ পারবি 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 চ।
আমি গিয়ে দিচ্ছি, তুই এখন লিপ দে, তারপর তুই রেকর্ডিং এ স্টুডিওতে এসে গানটা রেকর্ড করে দিই। উমা সত্যি তাই হলো, দেবাংশুদা গাইলো, আমি লিপ দিলাম, তারপরে সোনেক্সেরই স্টুডিওয় গিয়ে ওই গানটাই আবার আমার লিপ মিলিয়ে মিলিয়ে আমি আবার গেয়ে দিলাম। কি যে সব হতো না, মানে কি কি সব করিয়ে নিয়েছিল ছোটবেলায় সবাই আমাদের দিয়ে, দারুণ সব ব্যাপার। তখনও মেগা আসেনি তো, তখন উইকলি হতো। সেই সময় অলরেডি ছোট ছোট করে ওই তোর ইয়ে ঢুকছে, স্যাটেলাইট চ্যানেল, জি এরও আগে, মানে জি তখন জি বাংলা হিসেবেই এসেছিল, পরে আলফা বাংলা হয়, তারপর আবার জি বাংলা হয়, না ইএল টিভি বাংলা বলে মাঝখানে এসেছিল, ইএল টিভি, তারপরে আলফা হয়, তারপরে জি হয়। তো সেই সময় রাজা কাকু একটা সিরিয়াল করলেন, দাশগুপ্ত, রাজা দাশগুপ্ত, 21 পা, খুবই নাম করা, রাইট, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম ক্যামেরার সামনেও, তার আগে শিবু থিয়েটার করছে, হ্যাঁ, শিবু, নীল, আমরা 3 বোনেই ছিলাম, অনেকে অনেকে। সেইটা একটা দারুণ একটা শুটিং হতো, সেটা কিন্তু উইকলি সিরিয়াল, কিন্তু তখন কিন্তু ডেইলি কনসেপ্টটা আসেনি, উইকলি অনেক সিরিয়ালই করছি। তারপরে এই এই তৃষ্ণা যখন শুরু হয়, তৃষ্ণা কিন্তু মাল্টি ক্যামেরা সেট আপে শুটিং শুরু হয়েছিল, হ্যাঁ, 4-5টা ক্যামেরায় একসঙ্গে শুট হতো, পুরো সিনগুলো আগে খুব ভালো করে রিহার্সাল হয়ে যেত, এবং প্রথম পরিচালক ছিলেন প্রদ্যোৎ সমাদ্দার, দূরদর্শনের। এবার আমাকে কি করে খুঁজে পেয়েছিলেন, সম্ভবত ওই রাজা কাকু, কেয়া পিসি, তাদের সঙ্গে কাজ করেছি, তখন সবাই মোটামুটি জানতে শুরু করে দিয়েছে, দূরদর্শনে কাজ করতেন, এই সব থেকেই কিছু একটা পরিচিতি থেকে ডেকেছিল, মনে নেই আমার। এই মানে তৃষ্ণাটা বললাম তার কারণ আছে, এরপরে আমি প্রশ্নটায় আসবো, যে অনেক সময় অনেক ভালো অ্যাঙ্কার ভালো অভিনেতা হতে পারেন না, আবার অনেক ভালো অভিনেতা অ্যাঙ্কারিংটা ম্যানেজ করে উঠতে পারেন না। ওই বয়সে যখন খাস খবর এলো, তুমি তো ছোটবেলা থেকে অভিনয় করো, নাচ করো, স্টেজ করো, অ্যাঙ্কারিংটাকে কিভাবে মাস্টার করলে? কারণ অ্যাঙ্কারিংয়েও তুমি আর মির্দা সেই সময় সব থেকে পপুলার, তো এটা তো একদম ডিফারেন্ট, আর এটা সহজ কথার অ্যাঙ্কারিং নয়, খবর পড়া, ড্রাই খবর পড়া, এটাকে কি করে মাস্টার করলে? মাস্টার, ওই যে আবার বললাম, মাস্টার করেছি কিনা আমি বলতে পারবো না, সেটা দর্শক বলতে পারবেন। সুদীপ্ত চট্টোপাধ্যায়, আরে সেই সময় তো শাড়ি বিক্রি হতো তোমার মতন, আমাদের মূর্তি বানিয়ে রং খেলা হতো, আমাদের লাইটিং হতো দুর্গাপুজোয়, সে একটা সময় গেছে খাস খবর নিয়ে। সুদীপ্ত চট্টোপাধ্যায় ডিরেক্টর ছিলেন, প্রডিউসারও ছিলেন, তিনি তখন সিরিয়াল করছেন, সেখানে আমরা অভিনয় করছি, চেনা মুখের শাড়ি, চেনা মুখের শাড়ি, এসব হচ্ছে। তারপরে সুদীপ্তদা একদিন ডেকে পাঠালেন, যেরকম একটা বাংলা ভাষায় অন্য রকমের খবর শুরু হবে, মানে নমস্কার খবর পড়ছি সুদীপ্তা, এইটা নয়, এর বাইরে অন্য রকমের একটা খবর হবে, দূরদর্শনেই দেখানো হবে, বাট প্রাইভেট প্রডিউসাররা তৈরি করবেন খবরটা। আমরা অনেকদিন ধরে এই নিউজ যারা পড়বে সেরকম লোক খুঁজছি, স্মার্ট অ্যাঙ্কার খুঁজছি। সুদীপ্তদার ব্রিফটা আমার এখনো মনে আছে, সুদীপ্তদা বলছেন, শোন, যারা স্মার্ট তারা বলছে বাংলা বলতে পারে না, আর যারা বাংলা ঠিক করে বলতে পারে তারা স্মার্ট নয়, আমার এই কম্বিনেশনটা চাই। এইরকম একটা জায়গা থেকে ডেকে পাঠালো। আমি বললাম, খবর তো কোনোদিন পড়িনি। বলো, কর না তোরা পারবি, তোরা 3 জন পারবি। তো আমরা 3 বোনেই সিলেক্টেড হয়েছিলাম খাস খবরের জন্য, 3 জনেই পড়েছি খাস খবর। আমি প্রথম নিউজ বুলেটিনটা পড়ি 1998 সালের 5ই অক্টোবর, খাস খবর প্রথম টেলিকাস্ট হয়। সেই খবরটা আমি আর কৌশিক ভট্টাচার্য, খাস কৌশিক যে পরে সেই নামে বিখ্যাত হলো, আমি আর কৌশিক প্রথম অ্যাঙ্কার, মীর জয়েন্ট লেটার। তারপরে তো ইট বিকেম হিস্ট্রি। এবার এত আশ্চর্য ওই চরিত্রটা বাড়িওয়ালি, মানে সেখানে ছোট ছোট নুয়েন্সেস, সায়াটা চুরি করে নিয়েছে শুটিং পার্টির থেকে, ছোট ছোট ক্ষুদ্রতা, সেই চরিত্রটা এবং ঋতুদা, এই পুরো এক্সপিরিয়েন্সটা যদি তোমার কি হলো, কিভাবে ডাকলেন? খাস খবর তখন চলছে, তখন একটা সিরিয়াল হতো, লাবণীদি প্রধান চরিত্রে ছিল, সিরিয়ালটা মিলন রায়চৌধুরী ডিরেক্ট করতেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না। সেটার শুটিং চলছে, মিলনদা হঠাৎ বললেন, আরে টুম্পা, ঋতুপর্ণ তোমায় খুঁজছে। ঋতুপর্ণ মানে তখন রিলিজ হয়ে গেছে, তখন 19 এপ্রিল হয়ে গেছে, ঋতুপর্ণ একটা ফেনোমেনা। বলছে, ঋতুপর্ণ ঘোষ? বলছে, হ্যাঁ, তোমাকে খুঁজছে, ঋতু খুঁজছে। ওনারা তো ওইভাবেই ডাকতেন, শিগগিরই যাও, গিয়ে দেখা করো। বলছে, কোথায় দেখা করবো? আমাকে ঠিকানা দিলেন, ইন্দ্রাণী পার্কের বাড়ি।
আমি গেলাম একদিন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলাম। বললেন হ্যাঁ বসো। বললেন আমি তোমার থিয়েটারে অভিনয় দেখেছি, আমি তোমায় খাস খবরে দেখেছি, আহ, আমার এরকম একটা ছবি হচ্ছে, তুমি এই করতে পারো ওই করতে পারো। উনি যেগুলো জিজ্ঞেস করছেন সেগুলো সবই ঘরের কাজ। তুমি শিলনোড়ায় বাটতে পাটনা বাটতে পারো, তুমি কাপড় কিরম করে নেংড়াও, ধরো একটা গামছা ভিজিয়ে বলছে এটাকে নিংড়ে দেখাও তো কিরম করে নেংড়াও। ফুল ঝাড়ু আর কাঠির ঝাড়ুর মানে ঝাড় দেওয়ার পার্থক্য কি বলতে পারো? মানে আমি যেটা কি হচ্ছে মানে কিন্তু তুমি কি সত্যি পারতে? হ্যাঁ, কি করে সব পারতাম। আমার মা আমাদের 3 বোনকে সব শিখিয়েছিল। আচ্ছা। কারণ আমার মা বাবা মানে মাও সংসারের সব কাজ করে তারপরে বেরিয়ে যেতেন নাচের রিহার্সাল বা নাচের শোয়ে। ক্যালকাটা কয়ারে মা বহু বছর ধরে যুক্ত, এখনো যুক্ত। আর বাবা চলে যেতেন, বাবা অফিস, তারপরে হয় রেডিও রেকর্ডিং, না হলে চেতনার নাটকের রিহার্সাল বা শো ইত্যাদি ইত্যাদি। তো তখন 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 অলরেডি থিয়েটারওয়ালা হয়ে গেছে, নাটক মানে আমাদের নিজেদের নাটক, কাছের দেওয়াল এসব হচ্ছে। তো আমাদের মা বরাবরই 3 বোনকে বাড়ির বিভিন্ন কাজ শিখিয়েছেন, মানে হাঁড়ি থেকে ফ্যানটা গালবো কি করে, সবই একটু একটু করে, ওটা একটু করতো ওটা একটু করতো, তো পুরোটাই হ্যাঁ একদম বেসিক লাইফ স্কিল, এগুলো সবই শেখা ছিল। তো আমি মোটামুটি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিলাম। বললেন যে এইগুলো লাগবে, আমার প্রধান চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি বাঙালি, তো এই বাঙালির রান্নাঘরের বা বাঙালির যে বাড়ির কাজের যে ব্যাপারগুলো সেগুলো উনি অতটা জানেন না, উনি উত্তর ভারতীয়, তো এই দিকগুলো তোমাকে একটু পুরোটা করতে হবে। উনি কিন্তু অভিনয় নিয়ে কোনো কথা বলছেন না বা সংলাপ বলতে শোনাতে বলছেন না। আমি বললাম ঠিক আছে, যা যা বললো জিজ্ঞেস টিজ্ঞেস করলো, সব উত্তর টুত্তর দিলাম। তারপরে উনি বললেন যে আমার প্রযোজক তোমাকে একবার মিট করতে চান, তুমি একবার গিয়ে দেখা করো। ওকে। তো প্রযোজক ছিলেন অনুপম খের, তিনি তখন কলকাতায় একটা বাংলা ছবির শুটিং করছিলেন, পিতা ধর্ম পিতা স্বর্গ টেকনিশিয়ান স্টুডিওতে। আমি সেখানে গিয়ে অনুপম খেরের সঙ্গে দেখা করলাম। হাই টুম্পা, ইয়া ঋতু টোল মি অ্যাবাউট ইউ, কাম কাম সিট, এটা হলো। অনেক ওনার সঙ্গে গল্প হলো, উনি কথা টথা বললেন, খুবই আমাকে জাজ করছেন, আমি বুঝতে পারছি সেটা। তো মানে দেখছেন ন্যাচারালি একটা বড় ছবি বড় চরিত্র, তো প্রযোজক তো দেখবেনই, দেখছেন, ঠিক আছে, হয়ে গেল। বাড়ি চলে এলাম। একটা ডেট দেওয়া হয়েছিল আমাকে স্ক্রিপ্ট রিডিং এর, এবং বলা হয়েছিল যে তোমাকে কনফার্ম করা হবে, কিন্তু কেউ আর কনফার্ম করেনি। আমার মন বলছে যে ওই দিন স্ক্রিপ্ট রিডিং আছে, কিন্তু কেউ ডাকলো না, আমি আর গেলাম না। আর আমার তখন বাড়িতে ফোন টোন কিছু ছিল না, মানে মোবাইল ফোন তো ছেড়েই আসেইনি কলকাতায়, ভারতে। আর অনেকদিন পরে আমার সঙ্গে সম্ভবত অভিক মুখোপাধ্যায় না কার একটার সঙ্গে দেখা হলো, ঋতুদার ইউনিটেরই। তাহলে কি খবর, হ্যাঁ কেমন আছো, বললাম যে স্ক্রিপ্ট রিডিংটা তো হলো না, আমায় তো ডাকলো না। তো বললেন যে স্ক্রিপ্ট রিডিং তো হয়ে গেছে, তোমাকে ডাকেনি। আমি বললাম না। যে ও, তাহলে তোমায় খবর দেবে ওরা, মানে একটু এড়িয়ে গেলেন। কার সঙ্গে এক্স্যাক্টলি কথাটা হয়েছিল আমার এখন আর মনে নেই। তারপর আমি খবর পেলাম শুটিংটা হচ্ছে এবং আমি নেই। তো আমি বুঝতে পারলাম যে আমি নেই। তখন আমার একটা পেজার ছিল, আমি ঋতুদাকে ইয়েতে লিখলাম পেজারে যে ঋতুদার বাড়িতে ফোন ছিল, আমি করলাম, উনি বললেন হ্যাঁ। তো ফোন করলাম, তো উনি বললেন যে না, প্রযোজকের পছন্দ হয়নি তোকে, মানে খুব ছোট, রোলটাতে আরেকটু বড়, আমার মনে হয় ফিজিক্যালি আরেকটু ভোলাপচুয়াস, আরেকটু মানে বড় সড়ো একটা চেহারার মেয়ে দরকার। সেটা তো আমার ছিল না কোনোদিনই না, দুঃখ পেয়ে চেপে গেলাম আর কি। তারপরে হঠাৎ একদিন পেজারে মেসেজ এলো ঋতুদার, সেটা বেশ কয়েক মাস পর, কল মি ইমিডিয়েটলি আর্জেন্ট কি একটা। সেদিন আমার ছোট কাকার বিয়ের জন্য আমরা হাওড়ার বাড়িতে যাচ্ছি, তার 2 দিন বাদে আমার ছোট কাকার বিয়ে। আমি ফোন করেছি, বলছি যে এক্ষুনি চলে আয়। বলছি কোথায়? বলছি ইন্দ্রাণী পার্কের বাড়িতে চলে আয়, তোর সঙ্গে কথা আছে। আমি বললাম আচ্ছা। বলছে আজকে বললে কালকে শুটিং এ যেতে পারবি? আমি বলছি কোথায়? বলছি 10 ঘড়ায় যেতে হবে। আমি বললাম তখন আমি অলরেডি মেগা সিরিয়ালের শুটিং করছি, যিশু দাশগুপ্তর তিথির অতিথির আগেও, কুয়াশা যখনের শুটিং করছি। আর তখন যিশু দাশগুপ্তকে আমার ওই সব মাসের পুরো ডেটই দেওয়া আছে। আমি বললাম যে আমি তো পারবো না, যিশুদাকে ডেট দেওয়া আছে, তুই আয় তুই দেখা কর শিগগিরি। বলছি আমার ছোট কাকার আজকে বিয়ে, তুই তাহলে কালকে আয়। তো আমি ওই বিয়ে আর বউ ভাতের মাঝখানের দিনটা আবার হাওড়া থেকে কলকাতায় এসেছি, এসে ঋতুদার সঙ্গে দেখা করলাম, মানে হাওড়ার বাড়িতে চলে গেছি বিয়ে বাড়ির জন্য, আবার ফিরে এসে ঋতুদার সঙ্গে দেখা করলাম। তখন দেখছি সব গোছানো হচ্ছে, কি ব্যাপার না, কালকে আউটডোরে বেরোনো হচ্ছে, কালকে থেকে ছবির শুটিং শুরু, আজকে আমাকে ডেকেছে।
দেখে বলছে রোলটা তোকেই করতে হবে। আমি বলছি আচ্ছা, কিন্তু আমি তো রোলটার কিছুই জানি না। সুদেশনাদি, রানাদা ওরা সব তখন সহকারী, বলেন যে বলবে বলবে সুদেশনাদি, তুই বস ঋতু, তোকে বলবে, হ্যাঁ তোকে বলবে, তুই বস করে সবাই বসিয়ে রেখে, আর বাস্কেট ফাস্কেট বড় বড় বালতি ফালতি গোছানো হচ্ছে, কিন্তু আমি ওখানে বসে আছি। তারপরে রামদা এলো ড্রেসারে, রাম ওকে শাড়িটা দিয়ে দে, জুমুদি আমাকে নিয়ে ওপরে গেল ওই মেজানাইন ফ্লোরের রুমটা, যেখানে ঋতুদাকে লাস্ট দেখেছি শুয়ে শেষ দিন। তো ওই রুমেই আমি আমাকে রেডি হতে নিয়ে গেল, রেডি টেডি করে সায়া তার থেকে এতটা বেরোনো, তার উপরে শাড়িটা, এইসব করে টোরে কাজল দিয়ে দিল ঝুমুদি এতটা, মানে সুদেশনাদি। আমি নামছি আর ঋতুদা এরম নিচে বসে আছে, আমি মেজানাইন ফ্লোরে সিঁড়ি দিয়ে নামছি, ঋতুদা নিচ থেকে আমাকে দেখলো, বললো এই তো আমার মালতী। আমার একদম পরিষ্কার মনে আছে, এই তো আমার মালতী, এরম করে বললো কথাটা। কে মালতী, কি মালতী, কিছুই আমি জানি না। তারপরে বসে রইলাম, আমি সবাইকে বলছি একটু আমায় গল্পটা বলো, কেউ স্ক্রিপ্টটা বলো, সবাই বলছে ঋতু পড়বে। তারপর ঋতুদা তার মধ্যেখানে একটু সময় বার করে বললেন বসে একটা সিন আমাকে করে শোনালেন। শুনে বলেন এই হচ্ছে মালতী, শুরু থেকে শেষ অবধি আছে, তোকে অনেকদিন লাগবে। তখন এরকম 10-12 দিনের শুটিং হতো না রে, 40-42-44 দিনের শুটিং শিডিউল। তো আমাকে বললেন তোকে লাগবে, বারুইপুর রাজবাড়িতেও শুটিং আছে, 10ঘড়া রাজবাড়িতেও শুটিং আছে, তোকে লাগবে। আমি বললাম আমার তো যিশু দাশগুপ্তকে ডেট দেওয়া, সে আমি জানি না, তোকে আমার লাগবে। এরপর আমি মানে কি করব, বাড়িতে বিয়ে বাড়ি চলছে, আর আমি তো মানে টেনশন, বুঝতেই পারছি না, মানে আমি আনন্দিত হব ঋতুপর্ণ ঘোষ একটা ছবিতে আমাকে কাল থেকে শুটিং করতে বলছেন বলে, নাকি আমি দুঃখ পাবো যে যিশুদা যদি না ছাড়ে, মানে কি করব বুঝতে পারছি না। তারপর যিশুদাকে ফোন করলাম, যিশুদা শুনে বললেন ঋতুর ছবি, কত বড় রোলটা ভালো? আমি বললাম হ্যাঁ যিশুদা, রোলটা খুবই ভালো। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? যিশুদা যেরকম আশ্চর্য, জিজ্ঞেস করছিস কেন? আমি বললাম মানে তোমার কাছে সব ডেট দেওয়া আছে, দুদু বেরো বেরো, তুই যা 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 কর, ও আমি বুঝে নেবো। মানে যিশুদা দূর দূর করে তাড়িয়ে দিল, মানে তোকে করতে হবে না কুয়াশা, যখন তুই ঋতুর ছবি করে আয়। মানে তখন না এরকমই ছিল রে ব্যাপারগুলো, নাহলে আমি চিরদিনের জন্য ছাড়া পাই, তুই বল, এরকমই ছিল জিনিসটা। মানে যিশু দাশগুপ্ত মন থেকে চাইছেন আমি ঋতুপর্ণ ঘোষের ছবিটা করি, তাই উনি ভাবলেনও না কাল থেকে ওনার মেগা সিরিয়ালটা সাফার করবে কিনা। উনি কনফিডেন্ট ছিলেন, ওনার হাতে ইন্দ্রাণী হালদারও আছে, ওনার হাতে শিলাদিত্য পত্রনবিশ্ব আছে, মানে দারুণ দারুণ কুয়াশা যখন মাঝে মাঝে বেনুকাকু আসছে, হ্যাঁ তখন উনি জানেন যে উনি ম্যানেজ করে নেবেন, কিন্তু উনি আমাকে পুরো দূর দূর করে তাড়িয়ে দিল, তুই যা, তুই শুটিংটা করে আর তারপর বাকি কথা হবে। এবং আমার ছোট কাকার বৌভাতের পরের দিন আমি বেরিয়ে গেলাম 10ঘড়া। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, আমি গোটা সিনেমাটা জানি না কি নিয়ে। মানে এখন যখন লোকে আমাকে বলে না কতদিন ওয়ার্কশপ করেছেন, আমার খুব হাসির পায়, কারণ ওয়ার্কশপ মানে আমি তো সিনেমার গল্পটা স্ক্রিপ্টটাই পড়িনি, কিন্তু আমি লোকেশনে পৌঁছে গেছি। ওখানে গিয়ে শিবপ্রসাদ শিবু দেখা করতে এসছে, কমরেড গুরু হেভি হেভি, খুব খুশি হয়েছি তুই করছিস বলে। আমি বলছি শিবু আমাকে একটু সিনেমার গল্পটা বল, আমি কিছু জানি না। বলছে দাঁড়া দাঁড়া তোকে একটা স্ক্রিপ্ট জোগাড় করে দিই দাঁড়া। মানে যে হোটেলটাতে ছিলাম ওর রিসেপশনে আমার সঙ্গে দেখা করতে এসছে ওরা, প্যাক আপ করে এসে। চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন ছবিতে ডিরেক্টর, তখন ওদের 2 দিন অলরেডি শুটিং হয়ে গেছে। চিরঞ্জিত চক্রবর্তী তখন সুপারস্টার। দীপকদা যে রুমে আছেন সেই রুমের চারধারে, মানে ধর 2তলায় না 3তলায় আছেন, গাছের উপর উঠে লোকে কাঁচের জানলা দিয়ে দীপকদাকে দেখছে। তো দীপকদা ওই হোটেলে থাকতে পারতেন না, উনি সারাদিন শুটিং করতেন। প্রথম 1-2 রাতে উনি বুঝেছেন যে এখানে থাকা যাবে না, শুটিং করে উনি কলকাতায় ফিরে যেতেন। তো ওনার নামে যে স্ক্রিপ্টটা, ওটা সেদিন দীপকদা ফেলে রেখে ফ্লোরে লোকেশনে চলে গেছিলেন। ওই স্ক্রিপ্টটা প্রোডাকশনের কেউ একটা নিয়ে রিসেপশনে রেখেছিল, ওইটা আমাকে দেওয়া হলো পড়ার। দেখছি লেখা যে চিরঞ্জিত চক্রবর্তীর নাম, ওইটা আমাকে দেওয়া হলো গল্পটা কি মানে স্ক্রিপ্টটা পড়ার জন্য। সারা রাত জেগে আমি স্ক্রিপ্ট পড়ে, আমার তো হাত পা ঠান্ডা যে এত পাঠ কি করে করবো। ঠিক আছে হয়ে গেল। কিন্তু আমরা যখন কাজ করি তখন তো কোনোদিনই আমরা এই শটটা ভালো করে দেব এইটা ভেবেই করি, তারপর কি হবে আর ভাবি না। তুমি কাজ করেছো, তারপর মাস গেছে, পোস্ট প্রোডাকশন হয়েছে, ডাবিং করেছো, আরো মাস গেছে, রিলিজ হয়েছে। তারও পর কয়েক মাস পর যখন খবর এলো যে এই পড়ে পাওয়া 14 আনা হুট করে ঋতুদার দেওয়া রোলটা থেকে তুমি জাতীয় পুরস্কার পেলে, হাউ ওয়াজ দ্য ফিলিং? মানেই জানতাম না, পুরোটা বুঝতামই না জাতীয় পুরস্কার মানে কি, ব্যাপারটা কি। কারণ শুটিং এর সময় শৈল জেঠু ছিলেন প্রোডাকশন কন্ট্রোলার,
শৈলজ একটু মাঝে মধ্যেই বলতেন এই ছবিতে তো টুম্পা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, এ তো টুম্পা ন্যাশনাল অ্যাওয়ার্ড। শৈলজ একটু অনেক ছোট বয়স থেকে আমাকে দেখছেন, আর হ্যাঁ, এত খুবই স্নেহ স্নেহপ্রবণ করতেন, এত স্নেহপ্রবণ একটা মানুষ। বলতেন এই ছবিতে তো তুই পাবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, তুই পাবি পাবি। আমি হাঁ করে তাকিয়ে শুনতাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে কি যে বলে, মানে আমি কিরকম একটা এরম হয়ে যেতাম আর কি, শুনে কুঁকড়ে যেতাম। কনফিডেন্স তো বাড়তোই না, আরো ভয়ে পেয়ে যেতাম। কারণ গোটা শুটিং এ ঋতুদা আমাকে খুব একটা কিছু বলতো না, এবং তাই নিয়ে আমি রানাদা জুমুদির কাছে কমপ্লেন করতাম, কারণ উনি সারাদিন কিরণ খেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। কিরণ ডু দিস, কিরণ ডু দ্যাট, নো 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 দিস, নো 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 দ্যাট, উনি সারাক্ষণ কিরণের পিছনেই পড়ে থাকতেন। আর সূর্য মামা, সূর্য চ্যাটার্জি, যিনি প্রসন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, আর্ট ডিরেক্টর সূর্য চ্যাটার্জি, ওই যে অ্যাফেমিনেট একটা চরিত্র ছিল, ওইটার জন্য ঋতুদা সূর্য মামার পিছনে পড়ে থাকতেন, আর আমাকে কিছু বলতো না। আর আমি খালি বলতাম যে আমাকে কিছু বলছে না কেন, আমি ঠিক করছি না ভুল করছি না ভালো করছি না বাজে করছি, কিছুই তো বলে না। আই ওয়াজ কোয়াইট ফ্রাস্ট্রেটেড যে মানে ডিরেক্টরের কোনো ইয়ে পাচ্ছি না আমি। এবার ঝুমুদি একদিন গিয়ে বলেছে যে ঋতু তুই কিছু বল, মানে টুম্পা ঘাবড়ে যাচ্ছে। তাতে ঋতুদা বলছে তো ভালো করছে, তো আমি কি বলবো, বাজে করলে তবে তো আমার গাইডেন্স লাগবে, ও তো ভালো করছে, ও তো ঠিক করছে। আচ্ছা, তাহলে তো ভালোই করছে। এবার আমি না অত কিছু তো আশা টাশা করিনি, জাতীয় পুরস্কার কেউ আশা করে তুই বল? আমি তো বলছি ওই বয়সে, মানে আমি তো অনেক ছোট ছিলাম তখন, মানে আমরা 25 বছর আগের কথা বলছি, কিন্তু এখনো তো তুমি একটা ভালো চরিত্র করলে চরিত্রের জন্য করবে, হ্যাঁ, জাতীয় পুরস্কারের জন্য থরি করবে। তো আমি তো ভুলে গেছি। হঠাৎ শারণ দত্ত, আমাদের তখন নন্দনের দাঁড়ের বন্ধু, শারণ হঠাৎ ফোন করে বলছে তুই কোথায়? আমি বলছি কেন? তুই শিগগিরই আয়, নন্দনের দাঁড়ে আয়, আড্ডায় আয়। আমি বলছি কি হয়েছে? বলি তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিস। আমি বলছি মানে? বলছে হ্যাঁ, গৌতম দা ফোন করে আমাকে বললো তোকে জানাতে, বিকজ গৌতম ঘোষ এবারে জুরিতে ছিলেন। এটা অ্যানাউন্স হয়ে যাবার পর তখন না এত মিডিয়া, এত খবর, এত চারিদিকে ক্লিক, এসব কিছু ছিল না রে। তো অনেক আমরা উদাসীন ছিলাম, ঠিক আছে হলে হবে, ঠিক আছে পেয়েছি তো পেয়েছি, মানে খুব একটা বিশাল কিছু ব্যাপার ছিল না। তো তখন অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে গৌতম দা শারণকে ফোন করে বলেন যে ও সুদীপ্তা তোর বন্ধু না, ওকে ফোন করে বল ও এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই আমি জানলাম, তখন আমি অলরেডি খাস খবরে, এবং সে পুরো খাস খবরে বিকেলবেলা হেডলাইন যাচ্ছে, পুরো খাস খবর টিম বিকেলের সন্ধ্যের নিউজ বুলেটিনটা ছেড়ে দিয়ে সবাই মিলে আমার বাড়ি চলে এসছে। সে ফুলের তোড়া, এই নিউজ ওই নিউজ, মানে সে কি একটা যেন হলো বাবারে। এরপর পরই তুমি মন্দমের উপাখ্যান করলে, মানে এই সময়টাতেই প্রায় বুদ্ধবাবুর সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? খুব একটা অন্য কিছু হচ্ছে সেটা বুঝতে পারতাম, কিন্তু অভিনেতাদের উনি বরাবরই দাবার বোর্ডের মতো ব্যবহার করেন, জাস্ট টুলস, পাপেটস। তো খুব একটা অভিনেতার পারফরমেন্সের উপরে বুদ্ধবাবুর ছবি কখনোই খুব বেশি নির্ভর করেনি। হ্যাঁ, কারণ উনি তো ভিজুয়ালের উপর অনেক বেশি জোর দিতেন, এবং বুদ্ধবাবু কখনো স্ক্রিপ্টই শেয়ার করেননি। মানে আমি জানি না বড় অভিনেতাদের সঙ্গে করেছেন কিনা, আমার সঙ্গে তো করেননি। তো কিছু জানতামই না কি করছি। 1 মাসের জন্য ডেট ব্লক করে নিয়েছেন, আমরা পুরুলিয়ায় চলে গেছি, আমি কিন্তু জানি না কি পাঠ করছি। না আমি বুঝতে পারছি যে এটা বুদ্ধবাবু উনি ডেকেছেন, কিন্তু এখানে আরো মন্দমের উপাখ্যানটা মূলত দেহ ব্যবসায়ীদের ছবি, সেটা বলেছে। হ্যাঁ, না না, এবং সেখানে একটা আনসাম্বল আছে, সেখানে ঋতুপর্ণা দিয়ে আছেন, জুন দিয়ে আছে। এবার তুমি 1 মাসের জন্য চলে গেলে স্ক্রিপ্ট না পেয়ে, একজন জাতীয় পুরস্কার, এবার তোমাকে শুধু যদি পাসিং এ রাখা হতো। হ্যাঁ, মানে বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, বাবা বললেন একটা দারুণ ব্যাপার, এবং উনি ডেকেছেন, ডেকে কথা বলেছেন, আমার অভিনয় ভালো লাগে সেটা জানিয়েছেন, বলেওছেন যে দেহ, না সেটা কোনো প্রবলেম নয়, তোমার মতো মানুষের ক্ষেত্রে তো নয়। হ্যাঁ, এবং ঋতুপর্ণা প্রধান চরিত্রে, তার মেয়ে, এটাও বলেছেন। আমি যে প্রধান চরিত্রে নেই সেটাও আমি জানি, এবং আরো কিছু মহিলা আছেন। প্রবলেমটা হচ্ছে আমি বা শ্রীলেখা বা জুন, আমরা সবাই লোকেশনে পৌঁছে গেছি, কেউই জানতাম না কোন রোলটা আসলে আমরা করছি। ওইটার মধ্যে কোনো একটা আমি করছি, কোনটা এক্স্যাক্টলি আমি সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা চলে গেছি কারণ বুদ্ধবাবু। এই সেন্স অফ কনফিউশনটা কি ভালো নাকি বাজে? এখন মনে হয় যে দরকার নেই, এখন তো আমি যাব না না জেনে, আর এই না জানিয়ে ধোঁয়াশায় রাখাটার আসলে প্রয়োজন নেই।
আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিল্ম ইজ আ ডিরেক্টরস মিডিয়াম, বাট অভিনেতাও তো চাইবে তার হোমওয়ার্কটা করে আসতে, বা একটা কনফিডেন্সের জায়গা থাকবে তার, বলে দেওয়াতে কোনো অসুবিধা নেই। কারণ তাতে কি হয়, অভিনেতা চুজ করতে পারেন, একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এই কাজটা করব না করব না, কিন্তু সেটা জানানো হয়নি আমাদের। ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আমরা খুব উত্তেজিত থাকি, সেই বছর যে পায় তাকে নিয়ে খবর হয়, এখনকার যুগে তো আরো বেশি শেয়ার টেয়ার হয়, কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড যে প্রথাগত সেই সময়ের বাংলা কমার্শিয়াল স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী হিরোইন মেটেরিয়াল নয়, তার জীবনে কি কোনো পরিবর্তন আনে নাকি উল্টো ঝামেলা নিয়ে আসে? আমি তো তারপর কোনো কাজই পাইনি, যে কটা কাজ পেয়েছি সবই ওই হাউস হেল্পের চরিত্র। মানে ও কাজের লোকের পার্টটা ভালো করে, তো এবার সবাই একটা কোনো ইন্টারেস্টিং হাউস হেল্পের চরিত্র হলেই আমাকে ডাকছে। আমি দেখছি এটা কি হচ্ছে, মানে সবকটা চরিত্র তো আর মালতী নয়, তো শুধু শুধু পেশাটা কমন পড়ছে, লুকটা কমন পড়ছে, চরিত্রর ব্যাপ্তিটা তো কমন পড়ছে না। সেই সময় অনেক পরিচালককে চটিয়েও দিয়েছি আমি, না বলে, মানে অনেকে বেশ রেগে টেগে গিয়েছিলেন আমার উপর, কিন্তু আমার ভালো লাগেনি করতে তখন। আর একটু নিজেকে এই মনে হচ্ছে যে বারবার এই চরিত্রেই ডাকছে কেন, কারণ দেখ অভিনেতার তো, আর যখন তুমি না বলছো তখন কি এটা ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ঋতুপর্ণ, ও বিশাল ব্যাপার, ও বিশাল ব্যাপার, এই ভয়ে অর্ধেক লোক আমাকে টাচই করছে না, আর যারা টাচ করতে চাইছে তারা ওই রোল দিয়েই আমাকে টাচ করতে চাইছে। তো আই ওয়াজ ইন আ ফিক্স, আই ডিড নট নো হোয়াট টু ডু। টাইমসের একটা ইন্টারভিউর কথা মনে পড়ছে, তুমি তো ঋতুদার সাথে বাড়িওয়ালি করলে, তারপর অনবদ্য ডাবিং করলে রাইমার চরিত্রটা চোখের বালি, হ্যাঁ, তারপর আবার কোন একটা ছবিতে ঋতুদা তোমাকে ডাব করবার জন্য ডেকেছিল, যেখানে তুমি বলেছিলে আই কান্ট বি ইয়োর ডাবিং আর্টিস্ট। একটা লেভেলের পর গিয়ে খারাপ লেগেছিল যে আমাকে কেন, না ঋতুদা আরেকবার আরেকটা ছবিতে আমাকে ওই হাউস হেল্পের চরিত্রের জন্য ঋতুদাও ডেকেছিলেন, আমি করিনি। আমি বললাম যে এটা তো হয়ে গেল, মানে আবার একটা ঋতুপর্ণ ছবি, আবার সুদীপ্তা চক্রবর্তী, আবার কাজের মেয়ের চরিত্রে, না ঋতুদা বেশ রেগেছিলেন আমারও। তারপর সেটা কেটেও গেছিল তো, পরের দিকে কেটে গেছে। তারপর তোমার আবার টেলিভিশনটায় যখন তুমি আবার একটু ঠিক করলে যে আবার মনোযোগ দেব, তখনই তো রবিদা। টেলিভিশন থেকে মনোযোগ কিন্তু আমার কোনোদিনই সরেনি, কারণ সিনেমা কোনোদিনই আমাকে খুব একটা জড়িয়ে টড়িয়ে ধরে আদর আবদার করেনি। তো টিভি আমাকে বাঁচিয়ে রেখেছিল, আমি থিয়েটার করছি, টিভি করছি, টিভিতে প্রচুর সিরিয়াল করছি, প্রচুর মেগা করছি। এই সময় আমার ব্যক্তি জীবনে একটা গন্ডগোল হয়ে গিয়ে আমি হঠাৎ করে একা হয়ে গেছি, এইসব চলছে, প্রথম বিয়েটা। হ্যাঁ, তখন হঠাৎ আমাকে ডেকে পাঠালে, মানে আমার কাছে একটা ফোন এলো, বিশ্বজিৎ গাঙ্গুলি ফোন করলো যে সুদীপ্তা বলছেন আপনাকে রবি ওঝা ডেকেছেন। রবি ওঝা মানে তখন মানে এক আকাশের নিচে, মানে সে মানে একটা ফিনোমেনা হয়ে গেছে। আমি যে রবি ওঝা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই পার্ক সার্কাসের ওখানে একটা অফিস, আমি সেখানে গেলাম দেখা করতে। খুব ইন্টারেস্টিংলি রবি ওঝা আমাকে একটা ছবির কথা বললেন, যে ছবিটা আমি একেবারেই মন দিয়ে করিনি, মানে আমি অলমোস্ট মন না দিয়ে পাঠটা করেছিলাম। একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, রবিবারের বিকেলবেলা, নাকি রবিবার বিকেলবেলা, এরকম একটা নাম। শৈবাল মিত্র? না না, সেটা ভদ্রলোক বিদেশে থাকেন, তিনি এসেছিলেন, তিনি সেখান থেকে সব গ্যাজেট, ক্যামেরা, ট্রাইপড, লাইট, মানে তখন ডিজিটাল ছবি কি খায় না গায়ে মাখে কেউ জানে না, তিনি সেই সময় একটা সুটকেস ভর্তি জিনিসপত্র নিয়ে কলকাতায় চলে এসেছেন। তার বন্ধু হচ্ছে আমাদের এই শৈবালদা, ঘেচুদা, শৈবাল বন্দ্যোপাধ্যায় পার্টও করেছিল, রাইট, সে স্ক্রিপ্টটা লিখেছে, তারা ছোটবেলার বন্ধু, বুঝলি, অমিত দা ওনার নাম, এবং তারা একটা স্ক্রিপ্টটা খুব সুন্দর। তো সেটা শুনে আমি রাজিও হলাম করব। আমি ভাস্বর, রুমকি আন্টি ছিলেন আমাদের, রুমকি চ্যাটার্জি, অদ্ভুত ভাবে শুটিংটা হচ্ছে, বিয়ে বাড়ি সোদপুরের, ওটা ভাড়া নিয়ে নেওয়া হয়েছে, সেখানে ডিরেক্টরও আছেন, ডিরেক্টরের স্ত্রীও আছেন, তিনি সকালে চা বানিয়ে সকলকে খাওয়াচ্ছেন, একজন ক্যামেরা অপারেটর আছে, হ্যাঁ, সাউন্ডের একটা ছেলে আছে, ওই বিয়ে বাড়ির গদি পেতে সবাই শুয়ে পড়ছে, সকালবেলা উঠে কচুরি আর বোঁদে খেয়ে সবাই শুটিংয়ে চলে যাচ্ছে, 5-6 জনের একটা ইউনিট। আর আমি দেখছি এটা কি হচ্ছে, মানে এটা আমার অজ্ঞতা,
আমি তখন জানি না যে এই রেভলিউশনটা অলরেডি চলে এসেছে, যে একটা হ্যারিকেন জ্বালিয়ে সিনে শুট করতে গেলে হ্যারিকেনের আলো ছাড়া আর কিছু লাগছে না। হ্যাঁ, কিন্তু তখন ইন্টারনেটটা এতটা অ্যাভেলেবেল নয় ছিল যে না আমরা তো, গোটা পৃথিবীটা জানতে জানি না পারবো। তো, আমি তো পৃথিবীর অন্য পাশে কি হচ্ছে জানিই না, আমরা হাসছি। হুম, উনি বলছেন শর্ট রেডি, আমি দেখছি রান্নাঘরে গিয়ে একটা হ্যারিকেন জ্বলছে, আমি বলছি শর্ট রেডি, এটা লাইট হবে না? মানে আমরা কি জানি হ্যারিকেনের সোর্সটা দেখা যাবে, কিন্তু হ্যারিকেনের আলোটা ক্রিয়েট করার জন্য আরো একটা একটা লাইট দেওয়া হবে। হবে। উনি বলছেন হ্যারিকেনের আলোতেই সিনটা হবে, আমরা হাসছি, যেটা আবার হয় নাকি, এটা কি? কিন্তু উনি যে অনেকটা এগিয়ে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন, পশ্চিমী দেশে অলরেডি এই ওয়েভটা চলে এসছে, মানে আমি অজ্ঞ, আমি গাধা, আমি এগুলো কিছুই বুঝিনি। তো স্ক্রিপ্টটা ভালো ছিল, আমি অভিনয়টা মন দিয়ে করেছিলাম ফর শিওর, কিন্তু খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম ছবির ব্যাপারটা। এই ছবিটা বম্বেতে মামি ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়, সেইটা বম্বেতে রবি ওঝা দেখেন একটা শো, দেখে বাড়িতে এসে পরের দিন তার স্ত্রীকে পাঠান মিতালি দিকে, যে গিয়ে দেখে এসো এই ছবিটা আর এই অভিনেত্রীর অভিনয়টা দেখে এসো। তারপরে ওনারা আমাকে ডেকে পাঠান এবং আমাকে রবিদা একটা শো এর অফার করেন, নানা রঙের দিন। এখান থেকেই আমার আলাপ। আমার তখন কত 18-19 বছর বয়স। তুই পুরো ছোট্ট ছানা। হ্যাঁ, থরথর করে কাঁপছি। আর রবিদাও তখন খুব ডিস্টার্ব, কারণ এই আবার আসবো ফিরে 3.5 কোটি টাকার একটা বিশাল লস হয়েছে। নানা রঙের দিনগুলি হ্যাজ টু ওয়ার্ক। আমার নানা রঙের দিনগুলিতেই একটা সময় এলো যখন একটা পালা বদল হলো নির্দেশকদের। সেই সময় তুমি একটা সিদ্ধান্ত নিয়েছিলে, সেই সিদ্ধান্তটা নিয়ে আজকে আর আলোচনা করে লাভ নেই, কারণ যাদের মধ্যে ঝামেলা তারাই আর বেঁচে নেই। কিন্তু সেই সময় যেটা দেখেছিলাম সেইটা তোমার মধ্যে আজও রয়েছে, লিডারশিপ কোয়ালিটি। সেই সময় তুমি যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটাকে বেস করে আমরা 7-8 জন আরো সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম। এই কোয়ালিটিটা তোমার মধ্যে কি করে গ্রো করলো বা কবে গ্রো করলো, বা তোমার মধ্যে একটা লিডার আছে বোধহয়? হ্যাঁ, দিদিমণি ব্যাপার, সেটা আমি বিদীপ্তা দিকেও জিজ্ঞাসা করেছি যে টুম্পা দিকে বড় দিদি মনে হয় কেন? হ্যাঁ, মানে মনে আছে আমরা সেই সবার মিডল নাম দিতাম, সেখানে রূপাঞ্জনা, বিশ্বজিৎ, সোনালী, ওরা আমার মিডল নাম দিয়েছিল সুদীপ্তা দিদিমণি চক্রবর্তী। আমরা বিশ্বজিৎকে বলতাম বিশ্বজিৎ ভিখারি গাঙ্গুলি, সবার কাছে খালি চায়, একটু জল দিবি, একটু সিগারেট দিবি, একটু এই দিবি, সারাক্ষণ চায়। আর আমার মিডল নাম ছিল ভিখারি, আমার নাম ছিল দিদিমণি, সুদীপ্তা দিদিমণি চক্রবর্তী। একটা বোধহয় আছে মানে, কিন্তু ওই সিদ্ধান্তটা কিন্তু আমি অন্য কারোর উপর চাপিয়ে দিইনি। আমি ওইটার কথাই স্পেসিফিক্যালি, ইন জেনারেল তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। তুমি সেদিন বারবার বলেছিলে প্রত্যেকে নিজেরটা ভেবে সিদ্ধান্ত নাও, আমাকে দেখে নিও না। সেদিন মেকআপ রুমে বারবার কি রিস্ক নিচ্ছি আমি নিজেও জানি না। আমার মনে হয়েছিল আমি ব্যক্তিগতভাবে এমন একটা জোনে সেই মুহূর্তে ছিলাম, সেখানে রাই ওই চরিত্রটা নানা রঙের দিন ইটিভি বাংলায় যে শোটা হতো, রাই আমাকে বাঁচিয়ে দিয়েছিল, না হলে হয়তো আমি অন্য কিছুটা করে ফেলতাম। তো আমি রাই হয়েই বেঁচেছিলাম অতগুলো মাস। এবং এই যে রবি ওঝার ডিরেকশন আর মিতালি দির যে লেখা মিতালি ভট্টাচার্যের, এই চরিত্রটাকে তৈরি করেছে। হঠাৎ রবি ওঝা এসে বলছেন কাল থেকে আমি আর নেই, মিতালি আর নেই, সিরিয়ালটা চলবে, অন্য কেউ বানাবেন। আমি ওই দৃশ্যটা কল্পনাতেই আনতে পারছি না, মানে রাই আর রাই থাকবে না, থাকলো না, এটা হওয়ারই ছিল। somehow I could sense that, I could foresee that, and I stepped back. মনে আছে রবিদা হাত জোর করে বলেছিলেন তোমরা সবাই থাকো, তোমরা সবাই করো। I was asked to leave the show, so the show is not stopping. I have been asked to leave the show, so I am leaving with my team. You guys carry on. আমি এই দৃশ্যটা কল্পনাতেই আনতে পারলাম না যে এই শোটা চলছে, কিন্তু রবি ওঝা মিতালিদির যে কম্বিনেশনে যে চরিত্রগুলো যেভাবে তৈরি হলো সেটা চলছে, এটা হতে পারে না। সো আমি ওটা মানসিকভাবে, এটা কিন্তু খুব বুদ্ধিমতির মতো নেওয়া ডিসিশন নয়। বুদ্ধিমত্তি তো নয়, আজকে আমি বলছি, আজকে শুনলে বোঝা যাবে না, সেই সময় কিন্তু নাম্বার 1 চ্যানেল হচ্ছে ইটিভি, এবং ইটিভি তার নাম্বার 1 শো ছিল, তার নাম্বার 1 শো বাই ফার। একটা যদি 10 হয়, সেকেন্ড যে আছে সে 6, হ্যাঁ আরো কম। হ্যাঁ, তো সেইখানে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো, এবং তখন চ্যানেল থেকে আমায় ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। ওই চ্যানেল তারপরে তুমি আনন্দলোকে ইন্টারভিউ দিয়েছো, চ্যানেল তো আমাদেরই বেচছে, ওদের আবার অত ব্ল্যাকলিস্ট করার কি আছে? এসব বলেছি আমার মনে নেই আমি কবে এসব বলি, কেন বলি এত কথা। কিন্তু আজকে আমরা মানে ফিরে দেখলে বুঝতে পারি। ইন্টারেস্টিং ইনসিডেন্ট বাবিন, ইউ মাস্ট নো দিস, এটা ইটিভির সঙ্গে হয়েছিল।
আমার তো চ্যানেলের সঙ্গে কিছু নেই। আমি বলেছিলাম আমাকে যে তৈরি করলো, আমার এই চরিত্রটাকে যে তৈরি, বাবা মা বলছে আমি নেই, তো সন্তান কিভাবে এগোবে? সন্তান ডিসাইড করলো সে বাবা মার সঙ্গেই থাকবে। এটা হয়তো খুব প্রফেশনাল কল ছিল না, ইট ওয়াজ অ্যান ইমোশনাল কল, বিকজ ওই সময় আমি একটা ইমোশনাল একটা ক্যাথারসিসের মধ্যে ছিলাম, আমি বেরিয়ে এসেছিলাম, তার জন্য প্রচুর ব্যাকল্যাশ আমাকে সহ্য করতে হয়েছিল। এবং ভেরি আইরনিক্যালি এই যিশু দাশগুপ্ত নিলেন শোটা, যে যিশু দাশগুপ্ত এক কথায় আমাকে বাড়িওয়ালির শুটিং এর জন্য ছেড়ে দিয়েছিলেন, সেই যিশু দাশগুপ্ত মানে আমার ক্যারিয়ারের অন্যতম অবদান তার রয়ে গেছে। তখন তো আমি জানি না যিশু দাশগুপ্ত নেবেন, এনিবডি। আমি রবিদা মিতালিদি না থাকলে আমি এই শোটায় নেই। আমি স্টেপ ব্যাক করেছি, সেটা শুনে তোরা ঘাবড়ে গেলি, গিয়ে ভাবলি যে কি করব, তারপর তোরাও টুম্পাদি নেই তাহলে আমরাও নেই। আর আমি বারবার সবাইকে বলছি নিজের সিদ্ধান্ত নিজে নাও, আমাকে দেখে কেউ সিদ্ধান্ত নিও না, কারণ আমার আগামীকাল কি হবে আমি জানি না। তারপরে কিন্তু যিশু দাশগুপ্ত ডেকে পাঠালেন, বললেন যে আমি এই শোটা নিচ্ছি, তুই অ্যাভেলেবল তো? আমার কাছে কিন্তু অপশন ছিল, আমি বলতে পারতাম আমার ডেট নেই, আমি বলতে পারতাম আমার এই টাকা চাই না হলে করব না, আমি এসব কিছুই বলিনি। আমি হাত জোর করে বলেছিলাম যিশুদা আমায় ক্ষমা করো, এই শোটা আমি করতে পারবো না, রবিদা মিতালিদি ছাড়া আমি আর কারোর সঙ্গে এই শোটা করতে পারবো না, এটা পারবো না আমি, আমাকে তুমি ক্ষমা করে দিও। কাঁদতে কাঁদতে ইন্দ্রপুরী স্টুডিও থেকে বেরিয়েছিলাম। এরপর তখনকার যে রাইভাল চ্যানেল জি বাংলা, তার একদম টপ মোস্ট লেভেলে থাকা একজন অফিসিয়াল আমাকে পার্সোনালি ফোন করে বলেন তুমি ফাটিয়ে দিয়েছো, এই শিরদাঁড়ার জোর কজন শিল্পী দেখাতে পারে। আমি বললাম ধন্যবাদ স্যার, মানে অত বড় বড় মানুষদের সঙ্গে আমার কখনোই কথাবার্তা হতো না, আমি বুঝতে পেরে বললাম ধন্যবাদ স্যার, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কাল আপনার চ্যানেলে কাজ করার সময় যদি এরম হয় তখনও কিন্তু আমি এই সিদ্ধান্তটাই নেই। তুই ভাবতে পারছিস আমার সাহস, আমার দুঃসাহস। উনি না হ্যাঁ হ্যাঁ সে তো বটেই বলে ফোনটা রেখে দিয়েছিলেন। তারপর তো মনে হয় খেলা করতে করতে আস্তে আস্তে টেলিভিশনের উপর ইনসিডেন্টালি যেহেতু পরের শোটা রবিদা জি বাংলাতেই করলেন এবং তখন উনি আমাকেই আবার প্রধান চরিত্রে নিলেন, লোকজন ভাবলো ও এটা প্রিডিসাইডেড, এটা করবে বলেই ওটা ছেড়ে দিল। বাট বিশ্বাস কর আমি জানতামও না রবিদা কোন চ্যানেলে যাচ্ছেন, কি শো করছেন, কি গল্প, কারা পাঠ করবেন। রবিদার সঙ্গে অত তো আমার কফি টেবিলে বসে তো আলোচনা, আমি খুব ভয় পেতাম ওনাকে, এবং এটা শ্রদ্ধা মিশ্রিত ভয় ছিল আর ভালোবাসা ছিল। তোমার কি খেলা করতে করতে মনে হলো যে টানা মেগার এই যে লোডটা নিতে পারবো না? না না, খেলার পরেও তো আমি মেগা করেছি, বিন্নি ধানের খই বলে একটা শো করতাম, সেই শোটা আমি ছেড়ে দিই। আমাকে যে রোল বলে নেওয়া হয়েছিল আমি দেখলাম ক্রমশ অন্যরকম হয়ে যাচ্ছে চরিত্রটা। এবার যিনি লেখক বা পরিচালক বা প্রযোজক, এই জিনিসটা তখন শুরু হয়ে গেছে যে দর্শক যেটা চাইছেন সেই মতো গল্প টুইক হচ্ছে এবং পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এটার সঙ্গে কোপ আপ করে উঠতে পারিনি। মানে আমি যে চরিত্র ভেবে কাজটা শুরু করেছিলাম সেই চরিত্রটা ক্রমশ অন্যরকম হয়ে যাচ্ছে। আমি খুব ইমোশনাল, বোকা বোকা ভুলভাল সিদ্ধান্ত মাঝে মধ্যেই নিই, মানে কাজের জায়গায় এগুলো তো খুবই ইমোশনাল সিদ্ধান্ত। আমি বললাম যে না না আমি এই মেয়েটাকে আর চিনতে পারছি না, আমি এই রোলটা করব না। এই যে দিনের পর দিন এইসব সিদ্ধান্ত নিয়েছো, আর্থিক এবং বিভিন্ন সমস্যা হয়েছে নিশ্চয়ই। আমি একা থাকতাম তো, খুব একটা খরচাপাতি, আমি কোনোদিন খুব ল্যাভিশ লাইফস্টাইল লিড করিনি। তো আমি একটা সময় খুব নন ফিকশন শো করতাম এবং ডিরেক্টও করেছো, ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে কাজ করছি। তার আগের কথা বলছি, তখন আমি জি বাংলাতেই একটা নন ফিকশন শো করতাম এবং একসঙ্গে অনেকটা টাকা পাওয়া যেত। আমি প্রযোজককে বলতাম আমাকে এখন দেবেন না, বেশ কয়েকটা শিডিউল করে অনেকটা টাকা নিয়ে সেইটা দিয়ে আমি একটা ফ্ল্যাট বুক করে তারপরে ওই টাকা থেকে ইএমআই দিয়ে দিয়ে, মানে আমি একটু হিসেব করেই বরাবর খরচা করতাম। এবং আমার এটা চাই ওটা চাই, এই ব্র্যান্ডের ফোন না হলে হবে না, সেই ব্র্যান্ডের গাড়ি না হলে হবে না, এরকম কিছুই কোনোদিনই আমার ছিল না। আমি সিম্পল লিভিংয়েই বিশ্বাস করেছি। তো আমি বরাবরই আমি ম্যানেজ করে নিয়েছি, আমার খুব একটা অসুবিধা কখনো হয়নি যে টাকার জন্য আমাকে এটা করতেই হবে। অন্তত একা থাকার সময়টাতে আমাকে কখনোই এটাতে ভুগতে হয়নি। তুমি অনেক সময় আমাদেরকে, আমি কারোর নাম নেব না, কিন্তু আমরা আলোচনা করবার সময় তখন আমরা খুবই ছোট, তোমার সঙ্গে তুমি যা বলতে হা করে শুনতাম।
সেখানেই বলেছিলে যে দেখ অনেক সময় অনেক কিছু করে অ্যাওয়ার্ড পাওয়া যায়, তার মানে সেই চরিত্রটা কঠিন তা নয়। তাতে তুমি যেই চরিত্রটা রেফারেন্স দিয়েছিলে সেই রেফারেন্সটা আমি দেব না, কিন্তু তুমি জ্যেষ্ঠ পুত্রতে যখন এই চরিত্রটা করলে ইলা ইলা, তুমি এরকমই একটা চরিত্রের রেফারেন্স দিয়েছিলে যে এগুলোকে আচ্ছা। এগুলোকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো সবসময় যে কঠিন হয় তা নয়। হ্যাঁ মানে হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে কিন্তু খুব এবার ইলাকে কি করে ওরকম ভাবে ওই জায়গাটায় নিয়ে গেলে যে এটা করাও কঠিন, দেখতেও ভালো, মানে এটা সবাই করতে পারবে না, এবং সেখানে কৌশিকদা তোমাকে কতটা পুশ করেছে? কৌশিকদা আসল কাজ তো স্ক্রিপ্টটা লিখেই করে ফেলেছে। ইলার জন্য কিন্তু আমি প্রথম পছন্দ না। আচ্ছা, হুম। হ্যাঁ, আমার জীবনের যতগুলো উল্লেখযোগ্য কাজ আছে সবই আমি রিপ্লেসমেন্ট অ্যাক্টর হিসেবে পৌঁছেছি। অমিতাভ বচ্চনও তাই। সো বাড়িওয়ালিও তাই, কেয়ার অফ স্যারও তাই, জ্যেষ্ঠপুত্রও তাই, এরকম আরো অনেক চরিত্র আছে। জ্যেষ্ঠপুত্র আগে শুট হওয়ার কথা ছিল, সে সময় একজন অভিনেতার ওটা অভিনেত্রী করার কথা ছিল, তারপরে শিডিউল চেঞ্জ হয়। তখন আমাকে যখন ফোন করেন তখন আমার বাবা ভীষণ অসুস্থ, প্রায় ডেথ বেডে, মাথাই কাজ করছে না। সেই সময় কৌশিকদা ফোন করেন, এরকম একটা চরিত্র আছে, তোকে করতে হবে, তুই কিন্তু করছিস, তেজি তো ওরকম, তুই কিন্তু করছিস। বললাম আচ্ছা ঠিক আছে, আমার একটু বলো, একটু স্ক্রিপ্টটা পাঠাও, তোকে পাঠাবো, কিন্তু তুই এটা করছিস, এটা ঋতুদার কনসেপ্ট, ঋতুদা তো করে যেতে পারেনি, মেজদি করে দিয়েছি, তো তোকে ওটা করতে হবে। আমি বললাম আচ্ছা। স্ক্রিপ্টটা যখন পাঠিয়েছে তখন আর আমি পড়ার অবস্থায় নেই, তখন আমার দিদি বিদেশে, আর ডাক্তার বলছেন যে ইজ কাউন্টিং ডেজ, মাই ফাদার। আর দিদি বিদেশ থেকে ফোন করে বলছে ডাক্তারকে বল বাবাকে আর 2 দিন বাঁচিয়ে রাখতে, আমি এসে যেন বাবাকে দেখতে পাই। এইরকম একটা পরিস্থিতিতে তখন স্ক্রিপ্ট পড়ার মতো অবস্থা নেই। তারপর বাবা মারা গেলেন 30শে নভেম্বর, জ্যেষ্ঠপুত্র শুটিং শুরু 2nd ডিসেম্বর থেকে, 2 দিন পর থেকে। কোথায় হোমওয়ার্ক করব, কখন স্ক্রিপ্ট পড়ব? বাবা মারা গেলেন 30 তারিখে, 1 তারিখ না 2 তারিখ রাতে আমার বাবারই যিনি কনসালটেন্ট নিউরোলজিস্ট ছিলেন, তাকে আমরা প্রায় ভগবানের মতো মানি, আমাদের গোটা পরিবার, কারণ প্রায় 11-12 বছর ধরে বাবাকে উনি ট্রিট করেছেন। তাকে আমি ফোন করলাম যে আমি এরকম একটা চরিত্র পেয়েছি, সে এরকম এরকম ভাবে কথা বলে, সে যখন কথা বলে অ্যাপারেন্টলি খুব স্বাভাবিক মনে হয়, পুরোটা দেখার পর মনে হয় না এটা অস্বাভাবিক। মানে সে বিগার যখন পিকচারটা দেখলে, হ্যাঁ, সে যখন দাদার সানগ্লাসটা দেখে বলছে আমার সানগ্লাসটা যেন কোথায়, আমার চশমাটা যেন কোথায় রেখেছি, তার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। যখন পুরোটা দেখছি তখন দেখছি যে সে অনেক বছর ঘর থেকে বেরোয়নি, তাকে শিকল আটকে রাখা হয়, তাকে তার ওই ছোট বাথরুমটা করার জন্য তার ঘরের মধ্যেই স্পেস করে রাখা আছে। সে সানগ্লাস নিয়ে কি করবে, তার জীবনে সানগ্লাস তো নেই। সে এত স্বাভাবিকভাবে বলছে যে ওটা স্বাভাবিক মনে হচ্ছে, আসলে দেখলে বোঝা যাচ্ছে যে এটা অস্বাভাবিক। তো এই কোন ধরনের অসুখ হলে বা মানসিক স্থিতি কি থাকলে একজন মানুষ এইভাবে কথা বলে? ডাক্তার ভাবছে যে 2 দিন আগে অবধি বাবাকে নিয়ে আলোচনা করছিল, এ কি মেয়ে, বাবা মারা যাবার 2 দিন বাদে চরিত্র নিয়ে আলোচনা করছে। উনিও খুব সুন্দর ঠান্ডা মাথার মানুষ, বোঝালেন যে দেখুন এটা তো এরকম, এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে, সে কিভাবে হাঁটবে, কিভাবে বসবে। তো বিশ্বাস কর ওই 10-15 মিনিটের কনভারসেশনটাই আমার হোমওয়ার্ক। বাকিটা কেজি এত সুন্দর লিখে ফেলেন না স্ক্রিপ্টটা, তারপর অভিনেতার আর খুব একটা বুদ্ধি কিছু থাকলে। তুমি হয়তো জানো না, সহজ কথায় বিদীপ্তাদিরও ইন্টারভিউ হয়ে গেছে, আমি দেখেছি সেটা। ও বিপ্লব স্যারকে নিয়ে আমাদের একটা বড় চ্যাপ্টার গেছে, কিন্তু এবার এমন একটা চ্যাপ্টারে ঢুকবো যেটার সাথে তুমি বেশি জড়িয়ে, সেটা হচ্ছে তোমার হিরো, তোমার শৈশবের হিরো, সে আস্তে আস্তে স্মৃতি হারিয়ে ফেলছে, আর তুমি একটা অক্ষম লড়াই লড়ছো সময়ের সাথে, তুমি তাকে নিয়ে যাচ্ছ নাটকের দলে, যদি তার একটু ভালো লাগে, তুমি তার যত কাজের চাপ থাক তার মধ্যে তাকে নিয়ে যাচ্ছ যে সেই জায়গাগুলো যেখান থেকে তার স্মৃতি কিছু ফিরতে পারে, কিন্তু কোনোটাই কাজ করছে না, সে আস্তে আস্তে বিস্মৃতিতে ঢুকে যাচ্ছে। এটা দিনের পর দিন দেখাটা হাউ, মানে আমি সাংবাদিকের মতন শুনতে চাই না আপনার কেমন ফিল হচ্ছে, কিন্তু এটা কি ছিল? ডিফিকাল্ট, ইট ওয়াজ ভেরি, নিজের হিরোকে এভাবে, ভেরি ডিফিকাল্ট। কারণ হিরো শুধু নয়, শিক্ষক, বাবা, হিরো তো বটেই, গাইড,
ফিলোসফার, আদর্শ একজন টান টান মানুষ। টান টান মানুষ, যে বলতো মানে ফোন এলে যদি বলি যে বাবার সঙ্গে কথা বলছিলাম, একটা ফোন এলো, বললাম একটু মিটিং এ আছি, আমি আপনাকে পরে কল ব্যাক। মিথ্যে কথা কেন বললে, হুম। মিথ্যে কথা কেন বললে? বাট বাবা মিথ্যে কথা সহ্যই করতে পারতেন না। হ্যাঁ, এবং কারোর সঙ্গে আলাপ হলে কেউ যদি একটা কিছু করলো, বাবা এই জন্য সব লোক ভালো হয় না, বাবার প্রথম কথাই হলো একটা মানুষের সঙ্গে আলাপ হলে তাকে বিশ্বাস করব না। হুম। এটা যার ফিলোসফি, প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করেন এবং মিথ্যে কথা যিনি সহ্যই করতে পারেন না, তাকে আদর্শ মেনেই তো আমরা বড় হয়েছি। সেই লোকটা ক্রমশ দেখছি, মানে যে স্টেজ থেকে কোনো সাপোর্ট ছাড়া মাটিতে স্টেজে বসার থেকে তাড়া করে লাফিয়ে দাঁড়িয়ে সংলাপ বলতে পারতো, সে চেয়ার থেকে উঠে হাঁটতে গিয়ে দাম করে পড়ে যাচ্ছে। কারণ সে জানে না পরের স্টেপটা নিয়ে তার কনফিডেন্স নেই, তার মাথা, তার ব্রেন তাকে সেই সিগন্যাল কনফিডেন্সটা দিচ্ছে না। এবং এই প্রথম স্টেজ থেকে ধরতে পারা থেকে আমি এই এটার পুরোটার মধ্যে ছিলাম প্রথম। কিন্তু তুমি তো জানো এটা ইরিভার্সিবল, এটা ফেরত আসে না। না, তাও তুমি চেষ্টা কেন করতে? ডাক্তার যার কথা বলছিলাম একটু আগে, ডক্টর জয়ন্ত রায়, উনি বলেছিলেন যে দিস ইজ আ প্রোগ্রেসিভ ডিজিজ। প্রথম দিন উনি সত্যি কথা ইরিভার্সিবল, এটা বাড়বে। আজকে যা আছে ম্যাডাম, এর থেকে কালকে খারাপ হবে। কোনোভাবেই আশা করবেন না আপনার বাবা আবার আগের জায়গায় ফিরে আসবে। আমার দায়িত্ব আপনাকে সত্যিটা জানিয়ে দেওয়া, আমি জানিয়ে দিলাম। এবার আমি প্রতিদিন বুঝতে পারছি বাবা কাল আরো খারাপ হবে, বাবা কাল আরো খারাপ হবে। এইটা মানে দেখতে পাচ্ছি উনি শুনতে পাচ্ছেন না, কানের ডাক্তার দেখিয়ে কানে মেশিন দেওয়া হলো, কিন্তু আসল প্রবলেমটা কানের না, সিগন্যাল পাচ্ছে না, মাথা বলছে না যে ওইদিকে আরেকজন একটা কথা বলছে শোনো। ব্রেন সেলটা ডেড হয়ে গেছে, এখানে কানের কোনো ভূমিকাই নেই। উনি একজনকে দেখলে আরেকজনকে দেখতে পাচ্ছেন না। এবার এখানে দৃষ্টিশক্তির কোনো ভূমিকাই নেই, গান, ব্রেন সিগন্যাল দিচ্ছে না যে ওপাশে আরেকজন আছে। গান ছেড়ে চলে গেছিল। গান শেষের দিকেও গাইতেন, মানে আসলে ওই যেহেতু লেফট লোবটা হয়েছিল, সেন্ট্রাল লোবটা এফেক্টেড হয়েছিল, পুরনো স্মৃতি সব মনে ছিল। তো মেরি বাবা মুখস্থ আছে, কিন্তু গলায় সুর নেই। আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমছে, স্মরণ শক্তি কমছে, শ্রবণ শক্তি কমছে, খাবার ইচ্ছা কমছে, কমপ্লিট অ্যাপাথি, মানুষের সঙ্গে দেখা করতে চান না, কথা বলতে চান না, নিজেকে খুঁজে পাচ্ছেন না, বুঝতেই পারছি না তার ভেতরে কি চলছে। আর এটা বুঝতে পারছি না বলে আমার অসহায় লাগছে। আমার বন্ধু বান্ধব বরাবরই খুব কম, যে কজন খুব হাতে গোনা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে আমি যখনই বসতাম কথা বলতাম, আমার একটাই প্রশ্ন, আমার বাবার সঙ্গেই কেন হলো, আমার বাবার সঙ্গেই কেন হলো। তখনও ধর সৌমিত্র জেঠু টান টান অভিনয় করছেন, পরাণ কাকু, হ্যাঁ, অশোক জেঠু, বিভাস জেঠু, মানে সবাইকে দেখছি, কাজরুদ্র জেঠু, সবাই মানে বাবার সঙ্গে সঙ্গে যাদের, অরুণ জেঠু, সবাই টান টান। তাদের সবার থেকে বয়সে ছোট আমার বাবা। আমার বাবারই কেন এটা হতে হলো? ইনফ্যাক্ট অরুণ বাবুরই তো ছাত্র, মানে তো আমি এটা আজও মানতে পারি না, আমার বাবারই কেন হলো, মানে এই প্রশ্নটার আমি উত্তরই পাইনি, যদিও কোনো উত্তর নেই। কিন্তু এই এই ধীরে 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 একটা মানুষ ক্ষয়ে গেল, প্রায় 14 বছরের একটা জার্নি, মানে এই ভাস্কুলার ডিমেনশিয়া, তার থেকে পার্কিনসনিজম, তার থেকে মানে আস্তে 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 পুরো একটা মানে সাংঘাতিক আলজাইমার্স সবই ধরলো। এটা কোয়াইট আ থিং, কোয়াইট আ জার্নি। এই প্রসঙ্গে আর কথা বাড়াচ্ছি না। অ্যাকচুয়ালি ইলার চরিত্রে আমার বাবাকে অবজার্ভ করাটাও আমার কাজে লেগেছে। হ্যাঁ, এখন যখন দেখি আর্টিস্ট ফোরাম আধার কার্ড ইস্যু করছে বা কোনো একটা কিছু হচ্ছে, তুমি সবার আগে তোমার মাকে নিয়ে উপস্থিত। এখন কি মাকে পুরোটা ঘিরে থাকা এটা তোমার একটা ডিফেন্সিভ মেকানিজম হয়েছে? আমি সব মানে আর্টিস্ট ফোরামের আধার কার্ড বা কিছু একটা ইস্যু হচ্ছিল, যখন কাকিমার সাথে আমার দেখা হলো, আমরা ইন্টিওয়ানের পিছনে ছবি তুলতে গেছিলাম। হ্যাঁ, না আসলে কি হয়, এটা আমার লেট রিয়েলাইজেশন, আই মাস্ট টক অ্যাবাউট দিস। আমার বাবা বিখ্যাত ছিলেন, তো সব ফোকাসটা বাবার উপর ছিল, আর্ক লাইটটা বাবার উপর ছিল, আর আমার মা ওই অক্ষরেখার মধ্যে বাঁচতেন, দ্যাট কি বলে ওটাকে, ছায়ায়, মানে অরবিটের মধ্যে। উনি না ওই গ্লোরির মধ্যে নেই, উনি ওই বাকি ইনফিউজ যে গ্লোরিটা তার মধ্যে থাকতেন। বাবা চলে যাবার পর রিয়েলাইজ করলাম যে মারও তো অনেক কিছু প্রাপ্য, মা কি আদৌই পেল? ওরম একজন ডান্সার, মা কি কোনোদিনই সেইভাবে পারসিউ করতে পারলেন মা যেগুলো চেয়েছিলেন?
সো বাবা চলে যাওয়ার পর রিয়েলাইজ করলাম যে মারও নিশ্চয়ই অনেক কিছু প্রাপ্য ছিল, হয় বাবা দেননি, না হয় দিতে পারেননি, বা মা চাননি, বা সময় পায়নি, কিছু একটা হবে। হোয়াট এভার ইট ইজ, উই ক্যানট গো ব্যাক, গেট ব্যাক বাবা অ্যান্ড আস্ক হিম। সো এটা দিদিরও আছে, আমারও আছে ভীষণ। আমরা এখন যাই করি সেটা মাকে ঘিরে। এটা সাম কাইন্ড অফ পেইং ব্যাক অর প্রায়শ্চিত্ত না কি, আমি জানি না। আচ্ছা, এক ভাই মানে একই ভাই, একই দুই বোন, তারা যখন এক পেশায় থাকে তাদের মধ্যে কোথাও একটা কখনো রাইভেলরি তৈরি হয়, এর কণা মাত্র কোনোদিন তোমার আর সমাধির মধ্যে দেখা গেল না কেন, তোমার আর বিদীপ্তার? কারণ আমি বরাবর জানি, বিশ্বাস করি এবং জানি যে আমার দিদি তো পেলই না ওই জায়গাটা যেটা ওর পাওয়ার কথা। যদি পেতো, যদি কিছু একটা অনেক কিছু হতো, তখন হিংসা আসতো কিনা আমি জানি না, কিন্তু আমি তো ওর ফ্যান, তো আমি ওকে হিংসা কেন? একই কথা বিদীপ্তা দি বলে যে আমি ওর ফ্যান। দৌড় বাজে কথা বলে না না, দিদি আমার খুব প্রশংসা করে, বলে বাবা ও অনেক পারে, আমি পারি না। আর আমার মনে হয় আমি দিদিকে ভীষণ বকি। হ্যাঁ, সেটাও আমরা এটাও জানি। বলেছি। তুমি কাকে না বকো? বাবা এরম বদনাম, তোরাই আমার শত্রু। দিদিকে আমি এটাই বলি যে দিদি তোরও কিন্তু খানিকটা করার আছে, সবটাই যে পার্ট দেবে সে কেন দিল না, এটা কিন্তু নয়। কারণ আমি তো এখন অনেক ছাত্রছাত্রী তৈরি করি ভাবেন, অভিনেতার অনেকটা দায়িত্ব আছে, টিকে থাকার এই জোরটা রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি নিজেকে প্রমাণ করে যাওয়া। আমি শাহরুখ খানের মন্ত্রে বিশ্বাসী। হি সেড এভরিবডি ইজ আ হার্ড ওয়ার্কিং অ্যাক্টর, বাট তারা হার্ড ওয়ার্ক করে টিল দে রিচ আ পয়েন্ট। আর আমি হার্ড ওয়ার্ক করেছি আফটার আই রিচ দ্যাট পয়েন্ট, আই স্টিল মানে কন্টিনিউড ওয়ার্কিং হার্ড, যেটা আমি করি। আমি কোনোদিনও থামিনি, হার্ড ওয়ার্কটা থামিয়ে দিনে ওফ আমি দারুণ অ্যাক্টর হয়ে গেছি, আই হ্যাভ রিচড, আর খাটাখাটুনির দরকার নেই, এটা আমি একদিনও ভাবিনি। এবং এটা যখন তুমি কো অ্যাক্টরদের মধ্যে দেখো তখনও খুব রেগে যাও, শোন আমার বিরক্ত লাগে যে কমিটেড নয় কাজের প্রতি। মানে একজন অভিনেতা এসে হ্যাঁ হ্যাঁ দেখি কি বলতে হবে, মানে লাইন জেনে আসবি না? আপনি জানেন না কেন কি বলতে হবে? আপনি পয়সা পাচ্ছেন না? ইউ আর আ প্রফেশনাল অ্যাক্টর, তো আপনি এসে জিজ্ঞাসা করেন কোন সাহসে ফ্লোরে, হ্যাঁ আমায় কি বলতে হবে, কি ডায়লগ আছে? ভাই কে আপনি? কেন আপনি জেনে আসেননি আপনার কি ডায়লগ আছে? আমরা সবাই জানি, আপনি কেন জানেন না? বেসিক দায়িত্বের মধ্যে এটা তো আপনার মিনিমাম দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে আপনার সংলাপটা জেনে মুখস্থ করে আসা। যে কারণে সৃজিতদাকে অনেক সময় অনেকে বলে যে রুড, অনেক সময় মনে হয় আমার ভ্যালিড কারণেই মনে হয় যে তুমি সেই অ্যাক্টরের প্রতিই কিন্তু ও রুড, যে হোমওয়ার্কটা করে না। হ্যাঁ, একজন পরিচালক চাইবেন না, কোথায় রুড? আমি তো এটাকে রুড বলে মনেই করছি না। এটা তুমি তোমার বেসিক জিনিসটা শিখে আসবে না? তোমার বেসিক দায়িত্বের মধ্যে পড়ে, তোমার জব প্রোফাইলের মধ্যে পড়ে। তুমি টাইমে আসবে, টাইমে রেডি হবে, পরিচালক যেভাবে চাইছেন সেভাবে রেডি হবে, হয়ে তোমার সংলাপ মুখস্থ করে সিনটা জেনে তারপরে আসবে। হ্যাঁ তুমি ভুলে যেতে পারো, ঘাবড়ে যেতে পারো, কিছু মোটিভেশনের সমস্যা হতে পারে, তোমার কো অ্যাক্টরের থেকে তুমি কিছু পাচ্ছ না, ঘেঁটে যাচ্ছ, দিস অল আর পসিবল। তুমি নিজের সংলাপই জানো না, এসে বলছো হ্যাঁ কি বলতে হবে, হ্যাঁ বলো কি ডায়লগ আছে, হ্যাঁ বলো, এটা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। না, ইউ হ্যাভ অল দ্য রাইট। কারণ তুমি আজ পর্যন্ত জল দেবো বলার ডায়লগ থাকলেও সেটা 10 বার নিজের মতন করে ভেবে আসো। সো তোমার সেই না রে, আমি যে অনেক ভেবে আসি তা নয়, ভেবে না, মানে অন্তত জেনে আসো। আমি তোরটাও মুখস্থ করে আসি। আরে প্রসেনজিৎ চ্যাটার্জি আজও এটাই করেন বাবিন, একদমই তাই। 3 জনের যদি সিন হয়, প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু নিজেরটা মুখস্থ করে আসেন না, কথাই নয় তো, বাকিদের গুলো পুরো সিনটা ওনার মুখস্থ, কার পরে কি বলবে। আমি ভুলে গেলে আমাকে মনে করিয়ে দেবে, মজাতে এইটা বলার আছে বল। তা তিনি যদি পারেন, তুমি কে হরিদাস নিজের লাইন না পড়ে চলে আসছো? এবার একটা আমার তোমাদের প্রতি একটা কৃতজ্ঞতাই জানানো আছে, কৃতজ্ঞতা। সেটা হচ্ছে যদি আমি কুইনাইনটাই ধরি, যে তোমাদের 9 জনের একটা ব্যান্ড ছিল, এই যে তোমরা ছিলে, তুমি, বিদীপ্তাদি, পরম, খরাজদা, রনিদা, রুদ্রনীল, যিশুদা, নীলদা, দেবাংশুদা, বা কুইনাইনের বাইরে সেই সময় যারা অঞ্জনদা, কৌশিক গাঙ্গুলি, ইটিভি টেলিফিল্ম, তারা টেলিফিল্ম, এরা এমন একটা জেনারেশন হিসেবে উঠে এসেছিল যে আমাদের মতন শহরের ছেলে মেয়েদের মনে হয়েছিল না বাংলায় কাজ করা যায়। তার কারণ উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা প্রিয়াতে যেতে পাচ্ছি না, আমাদের যা বয়স, সবসময় বাড়িওয়ালি দেখতে পাচ্ছি না, আর বাবা কেন চাকর অ্যাপিল করছে না।
সেই সময় আমাদের রাস্তা ছিল ইটিভি টেলিফিল্মস এবং একদম, তারা বাংলা। একদম। আজকের জেনারেশনের কাছে সোর্স অফ ইন্সপিরেশনটা কি হতে পারে? যেরকম আমাদের ক্ষেত্রে তোমরা ছিলে, যে আমি যখন 19 বছর বয়স তখন দেখছি টিভিতে এরকম কাজ হচ্ছে, তারাতে এরকম কাজ হচ্ছে। আজকে কোন মিডিয়াম থেকে কোন বাঞ্চ অফ জেনারেশন বা কোন অ্যাক্টার্সদের দেখে আজকের জেনারেশন ইন্সপায়ার্ড হবে বলে তোমার মনে হয়? আজকের কোন জেনারেশন? বাঙালির কথা বলছি। বাঙালির কথাই বলছি। বাঙালিকে ইন্সপায়ার করার মতো বাংলায় কিছু হচ্ছে কোথায়? বাংলা পড়েই না তো বাঙালিরা। আমাদের পরের জেনারেশন তো বাংলা মাধ্যমে পড়াশোনাই করছে না। তো সে একটা বাংলা সিনেমা না, নিয়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করবে কি করে বলো তো? বাংলা আমরা মাধ্যমে রুট তো কজে কিন্তু চলে যাব এক্ষুনি। হ্যাঁ, চাকরি পাবে না তো, সে কাজকর্ম পাবে না। এক্স্যাক্টলি, আমরা কিন্তু রুট কজে চলে যাব। আমি কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করা মেয়ে, আমি কিন্তু ক্লাস 7-এ ABCD পড়া মেয়ে। আমি আমিও কিন্তু তাই। একসঙ্গে 1 ঘন্টা তোর সঙ্গে ইংরেজিতে আলোচনা চালিয়ে যেতে পারবো, কারণ আমি পরবর্তীকালে ওটা শিখে নিয়েছি। তার মানে এটা নয় যে আমি দারুণ কিছু করেছি, তার মানে এটাই দাঁড়ায় যে ইচ্ছে থাকলে তাহলে এই উপায় করা যায়। হয়। হ্যাঁ। কিন্তু এখন বাংলা মিডিয়ামের স্কুলের যা অবস্থা, সেখানে কোনো শিক্ষিত বাবা মা তার ছেলে মেয়েকে পাঠাচ্ছে না। আবার আমরা কি অন্য জানি root যাকে cause এ ইংরেজি চলে যাবো। শেখাতে পাঠিয়েছি সে ঘুষ দিয়ে পেয়েছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সুতরাং ওই একটা জেনারেশন যে নিজের ভাষাটার প্রতি আকৃষ্ট নয়, যে নিজের ভাষায় কবিতা পড়ার মতো তার ক্ষমতা নেই, গল্প পড়ার মতো তার ক্ষমতা নেই, সেটা বাংলা নাটক দেখতে গিয়ে অর্ধেকটা বুঝতে পারবে না, সেটা বাংলা সিনেমা দেখতে গিয়ে সেই কালচারের সঙ্গে একাত্ম বোধই করবে না। কারণ এখনকার বাবা মারা বা আরেকটু আগের বাবা মারা, তারা সবাই হিন্দি হিন্দি ইংরেজি ইংরেজি করে মাথা খারাপ করে দিয়েছে। তারা সবাই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে নিয়ে গেছে সঙ্গে আমিও তো করে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখেছি, কিন্তু তারপর তো আমাকে ইটিভি টেলিফিল্ম ইন্সপায়ার করতে। রাইট, তার মানে কি তোর বাবা মা সেই চর্চাটা তোকে দিয়েছে, সেই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে। এখানে অনেকটা দায়িত্ব তো বাবা মার, তাই না? তো সেখানে আমার মেয়েও ইংরেজি মাধ্যমেই এই মুহূর্তে পড়ছে, কিন্তু সে কিন্তু ওরে গৃহবাসী খোলদার খোল গাইতে পারে। ঠিক আছে, এবার এইটা যদি না দেওয়া যায়, সে তো ক্রমশই বাংলা সিরিয়াল, বাংলা সিনেমা, বাংলা নাটক, বাংলা সাহিত্য এসবের প্রতি তার ইন্টারেস্ট অনীহা। কমতে থাকবে। তাহলে হাতে রইল কারা? যারা বাধ্য হয়ে ওই স্কুলগুলোতে এখনো বাচ্চাদের পাঠাচ্ছে, সেই বাচ্চারা তার বাবা মারা, তাহলে তাদের দেখার মতোই কন্টেন্ট তৈরি হবে। মিলে গেল হিসেব। তোমার মধ্যে অভিনয় শিক্ষয়িত্রী বা শিক্ষকের বীজ তো ছিলই, কারণ আমি অনেককেই বলি যে যাদের কাছ থেকে ফ্লোরে দাঁড়িয়ে আমি অ্যাক্টিং শিখেছি তাদের মধ্যে তুমি অন্যতম। আমি খুব খারাপ বলবো না ছাত্র হিসেবে। কবে মনে হলো যে এইবার আমি অনেক আমাকে অরুণোদয় নামেই ডাকতো বা বাবিন নামে, বাবিনকে শিখিয়েছি, কখনো পার্নোকে দেখিয়ে দিয়েছি, কখনো একে দেখিয়েছি, কখনো তাকে দেখিয়েছি। এবার আমি স্ট্রাকচারালি আমি যেভাবে শিখেছি, যেভাবে অভিনয়টাকে দেখি সেটা শেখাবো। স্ট্রাকচারালি আসলেই বলবো, আমার খুব একটা অভিনেতা তৈরির ইচ্ছা ছিল না, আমার ছিল জুনিয়র আর্টিস্ট তৈরি করার ইচ্ছা। আচ্ছা। আমি হায়দ্রাবাদে যখন আমরা একটা সময় খুব শুট করতে যেতাম, দেখতাম যে সেখানকার জুনিয়র আর্টিস্ট যারা, তারা খুব ভালো ট্রেন্ড, তারা অ্যাকশন বললে এটা নিয়ে খেতে খেতে চলে যায় ফ্রেম ছেড়ে, যেই কাট বলে এসে আবার এটা রেখে দেয়, যদি আরেকটা টেক হয় তার জন্য আগে থেকেই সেটা রেখে দিয়ে আবার পজিশনে দাঁড়িয়ে পড়ে। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নেই। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল জুনিয়র আর্টিস্টদের জন্য একটা ট্রেনিং এর কিছুটা ব্যবস্থা করা, যেখানে তারা এসে বেসিক গুলো শিখে যাবে, যাতে কারণ আমি দেখতাম রবিদার শুটিং টুটিং করতে গিয়ে দেখতাম যে সায়ন টায়নের মাথা খারাপ হয়ে যাচ্ছে। পাসিং যে জানে না সে আবার রেডি কি পাসিং হ্যান্ডেল করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল। এবার এই যে শুটিং এর সময় তুই বলতিস সোহিনী, মানে আমাদের সান্নাল, সোহিনী বলতো, মল্লিকা বলতো, টুম্পাদি তুমি কোনোদিন অ্যাক্টিং শেখালে তোমার কাছে শিখবো, তুমি না একটা স্কুল খোলো, তুমি না একটা ইনস্টিটিউট, এরকম সারাক্ষণ ওরা কানের কাছে বলতো। আমি ভাবতাম যে আচ্ছা আমি কি আদৌ শেখাতে পারি, কারণ আমার কোনোদিন তো কোনো ইনস্টিটিউশনাল ট্রেনিং নেই, আমি কোনোদিন কোথাও শিখিনি, না থিওরি শিখেছি না প্র্যাকটিক্যাল শিখেছি, আমি জাস্ট গিয়ে পড়েছি, করতে করতে দেখতে 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 অ্যাবজর্ব করেছি। আমি ভাবতাম যে আমি শেখাতে পারি না, কোনোদিন শিখিনি, তো আমি কি শেখাবো, কোনো কোর্স কারিকুলাম সব তো কিছুই জানি না। এবার কি হলো, যেরকম পার্নোর কথা বলছিস, ধর এরকম আরো অনেকে আছে, পার্নো হয়েছি, টুম্পাদি একটা সিনেমা পেয়েছি, এরকম একটা ডায়ালেক্টে কথা বলতে হবে, আমি ঠিক বোধ করছি না, আমি তোমার কাছে একটু আসছি, তুমি আমাকে দেখিয়ে দাও। এটা হচ্ছে একজন সিনিয়রের প্রতি ভরসার জায়গা থেকে, রাইট?
থোড়ি না ও আমাকে টিচার হিসাবে আসছে, আর থোড়ি না আমি ওর থেকে টাকা নিয়ে এটা করছি, তা নয়। হ্যাঁ, আয় আয় আয়, চা কফি বানিয়ে খেতে খেতে ওকে আমি শিখিয়ে করে দিলাম, হ্যাঁ এটা এরকম করে বলি, ওরকম করে বলি, চলে গেল। এমনি করে কোনোদিন জয়া আসছে, কোনোদিন তুহিনা আসছে, কোনোদিন বিক্রম আসছে, মানে এটা চলতে থাকে। হঠাৎ কি হলো, একটা সিনেমা, সেখানে জয়া আর বুম্বাদা ছিলেন। আচ্ছা, প্রথম যেটা হলো, জয়ার সঙ্গে আমি ভূতপরি বলে একটা সিনেমা করছিলাম, সৌকর্যর। এর আগে জয়ার সঙ্গে আমি রাজকাহিনী করেছি, সেই সময় তাতে প্রিয়াঙ্কাও ছিল। সৃজিত আমাকে দায়িত্ব দিয়েছিল যে এই 9টা মেয়েকে তুই এক জায়গায় করে এদেরকে একটুখানি ওয়ার্কশপ করা, ঠিক আছে? তো ওই ঋতুদির বাড়িতে ওই নিচে আমরা রোজ যেতাম, গিয়ে ওয়ার্কশপ করতাম। তো জয়া অলরেডি এটাতে ইউজড ছিল যে আমি গাইড করছি আমার সহ অভিনেতা অভিনেত্রীদের। ভূতপরির সময় জয়া, টুম্পাদি এই সিনটা কেমন করবো, টুম্পাদি এটা একটু বলো তো। তো আমরা একই মেকআপ ভ্যানে বসতাম, তো প্রচুর আলোচনা হতো। এরপর যেটা হলো, জয়া আর বুম্বাদা একটা ছবি করবেন, সেটার আগে জয়া স্ক্রিপ্টটা নিয়ে চলেই এলো আমার বাড়ি। অতনুদার ছবিটা, হ্যাঁ, বললো যে আমি ফ্লোরে যাওয়ার আগে আমার মনে হচ্ছে আমি কিছু পারবো না, আমি একটু রেডি হয়ে যেতে চাই, আমি একটু তৈরি হয়ে যেতে চাই, তো তুমি একটু স্ক্রিপ্টটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও। ওর চরিত্রটার নাম ছিল সোহিনী, আমার এখনো মনে আছে। তো বললো যে সোহিনী কেমন, একে আমায় একটু ভালো করে বুঝিয়ে দাও। তো আমি ওর সঙ্গে বসে বসে উই হ্যাড আ কাপল অফ সেশনস। এবার এইটার প্রমোশন করতে গিয়ে ও একটি খবরের কাগজের অফিসে গিয়ে ও বলে যে সুদীপ্তা চক্রবর্তী আমাকে এইটা এরকম ট্রেন করেছে, হয় অন ক্যামেরা নয় অফ ক্যামেরা কিছুটা বলেছিল। সেখানে সাংবাদিক যিনি ছিলেন তার নাম গৌতম ভট্টাচার্য। তিনি এবার যখন ওই প্রথম আমাদের লকডাউনটা হলো, তিনি আমাকে ফোন করলেন, করে বললেন যে তুমি তো জয়া আহসানকে তুমি অ্যাক্টিং ট্রেনিং দিচ্ছ, আমি তোমার কাছে এক ছাত্র স্টুডেন্ট পাঠাচ্ছি, তুমি তাকে ট্রেনিং লহমা। আমি পারি না দিতে। বলছে তুমি দাও, তার খুব অভিনয় করার ইচ্ছা, দেখো তাকে দিয়ে কিছু হবে কিনা। বেল বেজেছে, দরজা খুলে দেখছি গৌতমদারি মেয়ে চিনি, লহমা। তো অ্যাকচুয়ালি চিনিকে দিয়ে মানে আমার প্রফেশনালি, এবং গৌতমদা বললে এটা তুমি বিনা পয়সায় করবে না। আমি কি শেখাবো আমি জানি না, কারণ আমি কখনো কাউকে শেখাইনি। সে যাই হোক, তোমাকে একটা প্রফেশনাল ফিজ নিতে হবে, হোয়াট এভার ইট ইজ। তো সেই প্রথম লহমাকে দিয়ে আমি ট্রেনিং শুরু করলাম। আমরা জাস্ট গল্প করতাম, যেহেতু ও একটা একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে ভীষণ পড়াশোনা করা এবং চুপচাপ ঠান্ডা মেয়ে, আর অভিনেতাকে তো খুলতে হয়, সো ওকে খোলার একটা প্রসেস আমাদের অনেক দিন ধরে আমরা চালিয়েছিলাম। সেই শুরু হলো, সেখান থেকে একজন দুজন করে জানতে 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 ব্যাপারটা বাড়লো, বছর খানেক এভাবেই গেল। তারপরে দেখলাম যে এটাকে একটা স্ট্রাকচার দেওয়া উচিত, তখন একটা নাম ভাবা হলো, অ্যাক্টিং একাডেমি হিসেবে একটা লোগো একতা বানিয়ে দিল, লোগো লঞ্চ হলো, হয়ে আমরা সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং একাডেমি। এরকম এখন তো সেটা মানে ফুলে ফলে টাচউড বিশাল জায়গায় চলে গেছে। বিশাল কিছু না, বাট হ্যাঁ তোমরা তখন কাস্টিং এজেন্সিও করেছো, যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ গুরুত্বপূর্ণ। তোর আমার যতটা মনে হচ্ছে কলকাতা শহরের ততটা মনে হয় না। সেটা এখন মনে হচ্ছে না, আরো 2-3 বছরে অভ্যাস তো সবকিছুরই করাতে হয়। আশা করি তুমি যেমন হ্যারিকেনের আলোটাতে সিনেমাটা বুঝতে পারোনি, এখন কাস্টিং এজেন্সির গুরুত্বটা, মানে একটা ছোট ডায়লগ একটা বড় সিনকে যদি ঠিকভাবে ডেলিভার না হয়, বাকি তুমি সবাইকে নিয়ে নিয়েছো। করার লোক নেই কলকাতা শহরে তা নয়, কাস্টিং করার লোকদের গুরুত্বটাকে দেওয়া, প্রচুর লোক চাইছে, আর তারা হচ্ছে সাপ্লায়ার বেসিক্যালি। তারা একটা ওই এজেন্সি ফিজ রেখে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু তারা গিয়ে কি করবে তার গ্যারান্টি তো তারা নিচ্ছে। সো কাস্টিং ডিরেক্টর অ্যাকচুয়ালি এখনো না, আমি বলছি এটা তো তুমি যেটা করেছো সেটা একটা ইকোসিস্টেম, যে আমার অ্যাক্টিং এজেন্সিও আছে, কাস্টিং এজেন্সিও আছে একটা। না, এবার দেখ আমার অ্যাক্টর স্টুডেন্ট কিন্তু 200 কি 250, কিন্তু আমার কাস্টিং কোম্পানির ব্যাংকে কিন্তু প্রায় 5000 অভিনেতার ডেটা। হ্যাঁ, এবং তোমরা তো এমন সব মাঝে মধ্যেই মানে তোমরা ব্যাংকের বাইরেও তো ফেসবুক পোস্ট করো যে আমাদের এই মুহূর্তে এটা দরকার। এটা আমি ব্যাংকে যথেষ্ট অপশন 25 থেকে 27 মধ্যে এরকম একটা মেয়ে, এরকম একটা ছেলে দরকার। বিজ্ঞাপন বেশি করি কারণ কলকাতায় খুব বেশি আমাদের কেউ ডাকে না, তার একটা টেকনিক্যাল কারণ আছে। তো আমাকে বম্বের এজেন্সিরাই বেশি ডাকে। তো আমি এই যে নেটফ্লিক্সের খাকির যে পুরো কলকাতার যে কাস্টিংটা করলাম, সেটাও কিন্তু বম্বের কাজ, এবং বম্বের যে বিজ্ঞাপন, গতকালই শুট ছিল একটা মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের বিজ্ঞাপন। তো আমাকে বম্বের এজেন্সি বা বম্বের প্রডিউসাররাই ডাকেন, কাজ করতে বলেন, এবং আমি করি, এবং আমার ভালো লাগে করতে। আমি শুধু আমার কাস্টিং ফিজটুকু নেই, বাকি অভিনেতার সঙ্গে কথাবার্তা
প্রযোজক বলে নেবেন। এখানে ওইভাবে কাজই হয় না, সেই জন্য আমি এখানকার কাজ খুব একটা পাই না। কিন্তু আমার 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 স্টুডেন্টদেরই নিতে হবে এরকম কোথাও কিচ্ছু কাউকে বলিনি, এবং আমি এটা প্র্যাকটিসও করি না, এবং আমার স্টুডেন্টদের আমি কাজ দেবই তাহলে তো তুমি কাস্টিং এজেন্সি আমি দিই না। উল্টে আমি তো যাকে মানে সবাইকে তো আমি নিই না, ধর একটু ছাঁকনির প্রসেস আছে। আগে একটা অনলাইন ইন্টারভিউ দিতে হয় আমার কাছে ক্লাস করতে গেলে, তারপর সেখান থেকে মানে ধর প্রত্যেক ব্যাচের আগেই প্রায় 200-250 ছেলে মেয়ের আমি ইন্টারভিউ করি, তারপর একটা অফলাইন ইন্টারভিউ হয়, সামনাসামনি মিট করি। এখান থেকে আমি 15 থেকে 20 জনকে বেছে আমি ক্লাস শুরু করি, ঠিক আছে? তো সেখানে কিন্তু আমার প্রথম কথাই থাকে যে আমি কোনো প্লেসমেন্ট দেব না, আমি কোনো কিছু হয় না, আমি দিতে পারবো না, কোনো গ্যারান্টি আমি দেব না, নিজের ভাগ্যে করে খাও। ডু ইউ স্টিল ওয়ান্ট টু লার্ন, দেন কাম। হ্যাঁ, আমি কোনো অডিশনের খবর পেলে আপনাকে খবর দেব, যদি আপনার লুকের সঙ্গে ম্যাচ করছে রিকোয়ারমেন্ট, আমি খবর দেব। আমার কাস্টিং কোম্পানিতে হলেও আপনি অডিশনের ডাক পাবেন। অন্য অনেকে, ধর তুই এখন একটা ছবি বানাবি, তুই বলি টুম্পাদি এরম রোগা দেখতে, ফর্সা মতো, নাক টিকলো, কোচকানো চুল, ম্যাগি চুল, একটা মেয়ে চাই আমার, আমি অডিশন নিচ্ছি, তোমার কোনো স্টুডেন্ট থাকলে পাঠিও। তো আমার যদি ওরা ম্যাগি চুল মার্কা একটা মেয়ে আমার স্টুডেন্ট থাকে, আমি তাকে বলবো শিগগিরই যাও, রাহুল একটা ছবি বানাচ্ছে, অডিশনে যাও। এইটা আমি করতে পারি, কিন্তু এটা আমি গ্যারান্টি দেবো না যে এটা আমি করবই, তোমাকে কাজ দেবই। তারপর যদি আসতে চাও শিখতে, তাহলে এসো। তো আমার কোনো ক্লাস নেই, মানে ইটস নট দ্যাট জাস্ট আমি অ্যাক্টিং একাডেমিটা চালাতে চাই তাই কাস্টিং কোম্পানিটা খুলেছি। আর দুটোর মোটো সম্পূর্ণ আলাদা। এখন তো ধরো আমরা যে যা যা শিখেছি অভিনয়, তার থেকেও বদলে যাচ্ছে। ধরো যারা 1 মিনিটের রিল বানাচ্ছে, সেটাকেও যদি সে অভিনয়ের এক্সটেনশন হিসেবে দেখে, বা ইনফ্লুয়েন্সার হওয়া, সবটাই তো পার্ট অফ গ্ল্যামার ইন্ডাস্ট্রি। আর আমি দেখেছি তুমি যখন অভিনেতাদের তৈরি করো, তুমি তাদের শুধু অভিনয়ের জন্য তৈরি করছো না, লাইফের জন্যও তৈরি করছো। মানে একটা প্রেসকে কিভাবে সে ফেস করবে, তার ভবিষ্যতে কন্ট্রাক্টের সময় সে কিভাবে ভাববে, প্রফেশনাল অ্যাক্টর তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, আউটলুক, ওখানে কি হয়, একটু টাইম পাস করতে যাই, তারা বেশি দিন টিকবে না আমার কাছে। তাহলে এই যে নতুন নতুন যে এই মিডিয়ামগুলো আসছে, সেগুলোর জন্যও কি ইকুইপ তাদের থাকতে হবে? রিল টিল বেশি দিন চলবে না রে, আর চললেও সেখানে কাজ, মানে এই যে একটা অদ্ভুত মধ্য মেধার চর্চা হচ্ছে, এটা আর বেশি দিন নেই। আমি খুব পজিটিভ লোক, আমি ব্রাইটার সাইডটাই সবসময় দেখার চেষ্টা করি। এটা আর খুব বেশি দিনের মেয়াদ নেই। না, আমি তোমাকে বলছি শুধু নাচের রিল নয়, আমি বলছি এখন ধরো বড় বড় কিছু সংস্থা, তারা চাইছে, ধরো আমি তোমাকে 60টা এপিসোডের টাকা দিয়ে দিলাম, কিন্তু পার এপিসোড হবে 2 মিনিটের, এবং আমি হরাইজন্টালি শুট করব, যেটা ডাইরেক্ট আসবে তোমার ইনস্টা বা ফেসবুক পেজে। তোমাকে 2 মিনিটের বেশি সময় দিতে হবে না, তোমার এখন মাছের থেকে বেশি কনসেন্ট্রেশন পাওয়ার নেই, তুমি 2 মিনিটই দেখো, কিন্তু 60টা এপিসোড দেখো। এটা যদি নতুন ফরম্যাট হয়, এবং হোক না, বিজ্ঞাপন ছবি বানানো তো সব থেকে কঠিন, আর বিজ্ঞাপনে যারা অভিনয় করে তারা তো সব থেকে কঠিন কাজটা করে বলে আমার ধারণা। 30 সেকেন্ডে গল্প বলা, 10 সেকেন্ডে গল্প বলা, তার মধ্যে আমার টাক করে একটা, ওখান থেকে তো বোমান ইরানিকে পাওয়া যায়। তাহলে তো বিজ্ঞাপন নির্মাতারাই সব থেকে কঠিন কাজটা করেন, বিজ্ঞাপনে যারা অভিনয় করেন তারা অনেকটা কঠিন কাজ করেন। তো তাদের মতো করে তৈরি করি না, অসুবিধা কি আছে? আমার সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে খুব একটা প্রবলেম কিছু হয় না। আমি তো এমন অভিনেতা, আমি সবসময় বলি, খুব মজার একটা টার্ম ইউজ করি আমার ছাত্রছাত্রীদের কাছে, যে মিষ্টির দোকান রেডি করে রাখো, আমার মিষ্টি চাই, তোমার দোকান যেন রেডি থাকে। আমি রসগোল্লা চাইলে তুমি রসগোল্লা দেবে, পান্তুয়া চাইলে তুমি পান্তুয়া দেবে, শনপাপড়ি চাইলে তুমি শনপাপড়ি দেবে, সবটাই মিষ্টি। আমি সীতাভোগ চাইলে তুমি দিতে পারো, আমি মিহিদানা চাইলে তুমি দিতে পারো। নিজেকে এরকম ইকুইপড করো, আপনি কোনটা চাইছেন বলুন, আমি ওটাই করো। তো অভিনেতাকে ওরকম ভাবে আপনি একটা সিনকে 2.5 মিনিট ধরে রাখতে হবে, সেটাও আমি পারবো। 2 মিনিটে একটা এপিসোড করতে হবে, 2 মিনিটে একটা গোটা গল্প বলে দেবো, চরিত্র সব রকম ভাঁজ দেখিয়ে দেবো, সেটাও আমাকে করতে জানতে হবে। তবেই তো আমি তাকে একজন অভিনেতা বলে মানবো। এটা আপনারা অনেকেই জানেন না, সহজ কথার একদম শুরুর দিকের গেস্ট ছিলেন টুম্পাদি, মানে আমাদের উইশ লিস্ট অনুযায়ী। তারপর সেটা পিছোতে পিছোতে এখন 27-28 নম্বর এপিসোড করছে, ততদিনে টুম্পাদিকে পাওয়া গেছে। না, এটা কোনো অভিমান নয়, এটার থেকে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। 27-28 কি, তোর 38 নম্বর এপিসোড চলে, ওই আর কি, তাই হবে। তোর থেকে খবর আমি বেশি রাখি। তো
তোমারই ব্যস্ততা, ব্যস্ততার তোমাকে আমি যে কোনো কারণে যে কোনো সময় রাত্রিরের 2টো বলো ভোর 4টে বলো, আমি আমার প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ফোন করতে পারি, সেই জায়গাটা আমার আছে। কিন্তু তোমার আসতে এতটা টাইম লাগলো তো জেনুইন কারণে, কারণ তুমি ব্যস্ত, তোমার অ্যাক্টিং ইনস্টিটিউট, তোমার সিনেমার কমিটমেন্ট, তোমার সিরিজের কমিটমেন্ট। না, তার মধ্যে আমি এটা ডেইলি শো করছি টিভিতে, রাইট। ওইটা একটা লক্ষ্মী আরো লাভ, বড় গন্ডগোল হয়ে লক্ষ্মী লাভ গেছে। আমার নেমন্তন্ন ছিল জামাই ষষ্ঠীতে, হ্যাঁ। কিন্তু আমি যেতে পারলাম না। যাক, আমার শুটিং পড়ে গেছিল, আমার আর আমার শাশুড়ির নেমন্তন্ন হয়েছিল, সেটারও একটা বড় চাপ। এর মধ্যে আমি তো মানে বাঘকে দেখতে গেলে চিড়িয়াখানায় দেখতে নেই, তাকে জঙ্গলে দেখতে হয়। তেমনই হচ্ছে সওদাগরের নৌকোয় তোমাকে দেখা বা বিনোদিনী অপেরায় তোমাকে দেখা। তুমি কি করে ডিসাইড করো আমার এই প্রেশারের মধ্যে আমি একটা নাটকের কমিটমেন্ট নেব? কারণ সেটা একটা বড় কমিটমেন্ট এবং সেখানে তোমার সিরিয়াসনেস সব থেকে বেশি, কারণ এটা তোমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সারা বছর তো নাটকের অফার আসতে থাকে, কোনটাতে তুমি আঙুল দেবে সেটা তুমি কি করে ডিসাইড করো? প্রথমত নাটকের দল করার সিদ্ধান্ত আর আমি নিইনি, বহু বছর হয়ে গেছে, আমি আর করব না। ওই অ্যাডমিন চালানোটার দায়িত্বটা আমি আর নিতে পারবো না, প্রথম কথা। আমি শুধু অভিনয়ের অফারই নিই, এবং সেটাও গত 2 বছরের নতুন কোনো নাটকের অফার কিন্তু আমি নিইনি, এমন নয় যে আসেনি। একাধিক দল থেকে বহুবার, এবং ভালো ভালো পরিচালকরা এবং অনেকেই মানে অফার দিয়েছেন, এক একজন এখনো বসে আমি আছেন। ওইটা বলতে ভুলে গেলাম, বিকেলে ভোরের সর্ষে ফুল। হ্যাঁ, হ্যাঁ, বিকেলে ভোরের সর্ষে ফুল যখন করতাম তখন অত এত ব্যস্ততা ছিলাম ছিল না। বা সদাগরের নৌকার সময়ও আমি অতটা ব্যস্ত ছিলাম না, তখন সবে আমার মেয়ে হয়েছে, 1 বছর বয়স, তখন আমি শুরু করেছি অভিনয় করতে। তো অতটা ব্যস্ত আমি ছিলাম না প্রফেশনালি। এখন রাদার আমি অনেকটাই ব্যস্ত, এবং তার জন্য সত্যি কথা বলতে কি, গত 2 বছরে আমি প্রায় 15-16টা নাটকের অফার জাস্ট ছেড়েই দিয়েছি। কারণ আমি জানি আমি থিয়েটারটা করলে তো পয়সার রোজগারের জন্য করব না, আমার একটা লং টাইম কমিটমেন্ট করব। একবার যদি হ্যাঁ বলে দিই, আমি ওখান থেকে আর নড়বো না, বা নড়তে পারবো না, নিজেই পারবো না। তো কিন্তু ওই জায়গায় আমি আর নেই। আমি সেই জন্য আমি বিনোদিনী অপেরাটা যতদিন চলছে আমি মন দিয়ে করতে চাই, প্রত্যেক শো এর আগে একটা করে রিহার্সাল করি। আর কোনো নতুন নাটকে আমি এই মুহূর্তে হ্যাঁ বলিনি, ওই কারণে, কারণ আমি আর সময় বার করতে পারছি না। সব থেকে সাফার করছে আমার মেয়ে, কারণ ওকে আমি সময় কম দিতে পারছি। তো মেয়ের কথা যখন উঠলোই, চাহিদাকে দেখে কি বুঝছো, কি বুঝতে পারছো, কি কিরকম লাগছে ওর, কেমন ইন্টারেস্ট? ও তো অ্যাক্টর হবে এরকম একটা ওর ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি চাই না যে এখন থেকে ও কিছু একটা ঠিক করে নি। একদম। আমার মনে হয় ওকে আরো অনেকটা দেখতে হবে। সমস্যাটা কি, আমি অভিনেতা, আমার স্বামী পরিচালক, আমি অভিনয়ের কোচ। তো আমার বাড়িতে যাদের যাতায়াত তারা সবাই অভিনয়, নাটক, সিনেমা এই সবের সঙ্গে মেনলি যুক্ত। কিন্তু এই একই শৈশব তো আমি পেয়েছি বলে আমার তো মনে হয় ভালোই হয়েছিল, কারণ সেন্স অফ কমিউনিটি লিভিংটাও তৈরি হয়। সেটা ঠিকই, আরো কাকু আছে, পিসি আছে। না কি হয়, আমার মনে হচ্ছে আরেকটু ওকে দুনিয়াটা দেখানো দরকার। দেয়ার আর সায়েন্টিস্টস, দেয়ার আর অন্য পেশাগুলো, হ্যাঁ, দেয়ার আর পেইন্টার্স, হ্যাঁ, দেয়ার আর রাইটার্স, দেয়ার আর স্পোর্টস পিপল, মানে অনেক কিছু। আমাদেরও তাই মনে হয় যে সহজ যেন সবটা দেখে তারপর কিছু একটা ডিসিশন আসে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এইটা যেন, এই ফিলটা যেন ওকে দিতে পারি। ও একটা বয়স অবধি সবটা দেখুক, তারপর ও নিজে সিদ্ধান্ত নেবে ও কি করবে। কিন্তু এমন না হয় যে একটাই অপশন পেয়েছিলাম, ওটাকেই পছন্দ করেছি, ওটা নিয়েই বেঁচেছি, বাকিটা আর জানলাম না। মানে অভিনেতা হতে গেলেও তো বাকিটা জানার দরকার। তো ও আরেকটু জীবন দেখুক, আরেকটু অন্যান্য স্ট্রিম গুলো লাইফের, সেগুলো এক্সপ্লোর করুক, করে তারপরে যদি তারপরেও যদি ওর মনে হয় যে না আমি অভিনয়ের সঙ্গেই থাকতে চাই, বা ও এখন ছবি বানাতে চায়, শি ইজ স্টিল ইন্টারেস্টেড ইন ফিল্ম মেকিং, যদি করতে চায় করুক, কিন্তু সবটা ট্যাপ করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিই। এরম নয় যে একটাই জিনিস দেখেছি, ওটাই শিখেছি, ওটাই বুঝেছি, ওটাই করেছি, এরম না। 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আজীবন তার সাথেই থাকতে হলো, এক্স্যাক্টলি, বাধ্য হয়ে, সেটা না হয়। এই যে বিভিন্ন ইস্যুতে তুমি এখনো কথা বলো, এবং তার জন্য কিছু সাফার করতে হয়। হ্যাঁ, হয় না। ধরো তুমি খাকির কথা বললে, খাকিতেও তোমাকে একজন ভুল করে ক্রেডিট দিয়ে ফেলেছে বলে তাকেও তুমি ঝেড়ে দিলে। হ্যাঁ, হ্যাঁ, এ আবার কে করে?
না, আমার মনে হলো যে হ্যাঁ, সব সব বেশিরভাগ কাস্টিংটা আমার কোম্পানি করেছে, কিন্তু এই বেচারা ছেলে মেয়ে দুটো এরা নিজেরা নিজেদের তাগিদে দুটো নিজেদের উৎসাহে উদ্দীপনায় দুটো কোম্পানি তৈরি করেছে, এরাও তো কাজ করছে। 10টার মধ্যে যদি 8টা আমি, যদি 7টা আমি করে থাকি, দেড়খানা ওরাও তো করেছে। তো তুমি যেহেতু আমি বিখ্যাত, তাই কি তুমি আমার নামে সবটা লিখে দিচ্ছ? তুমি ওদের ক্রেডিট দিচ্ছ না কেন? ওদেরকে একটু পুশ করো, ওরা আরেকটু উৎসাহ পাক। মানে বাবিন, আমার কথা হলো যে বাই ডিফল্ট আমি কিছু করলেই ওটা খবর হয়ে যায়, তাই কি তোমরা সহজে আমারটা কপি করে খবর করে দিলে? আমার থেকে জানতেও চাইলে না যে আর কি হচ্ছে বা আর কারা আছে, তুমি আমার নামে পুরো ক্রেডিটটা দিয়ে দিলে। আমি কেন নেব আমি যে কাজটা পুরো করিনি? দের ইজ ভিকি সিদানা ইন বম্বে, যিনি পুরো মেন কাস্টিংটা যার করা, রাইট? দের আর আদার পিপল ইন কলকাতা যারা আরো অক্সিলিয়ারি কাস্টিং করেছে, অ্যাটলিস্ট মেনশন তো করুন তাদের নাম, তাদেরকে একটু পুশ করুন না, তারাও তাহলে আগামীকাল আর একটু ভালো কাজ করবে। কেন আপনি বোকার মতো আমাকে সব ক্রেডিট দিয়ে দিচ্ছেন? আমি নিতেই চাই না। এবার বুঝলেন তো কেন এই মানুষটা আমার এত প্রিয়? একজন মানুষ যাকে বলা হচ্ছে সে খাকির সমস্ত কাস্টিং করে ফেলেছে, সে নিজে আবার সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলছে না না পুরোটা আমি করিনি, আরো অনেকে আছে তাদের ক্রেডিট দাও। আজকের যুগে এইসব মানুষ পাওয়া একটু তো দুর্লভ বটেই। যাকগে, আমরা যখন শুরু করেছি তখন তেমন টিচারকে পেয়েছি, আর আপনারা যারা নিজেরা ভাবছেন নিজেরা অভিনয় করবেন বা নিজের আশেপাশের মানুষকে অভিনয় শেখাতে চান, সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং একাডেমির তরফ থেকে আপনাদের বলছি, আমি কথা দিচ্ছি না যে আপনারা কোনো কাজ পেতে পারেন, কিন্তু ভালো কাজ শেখার একটা অবকাশ তৈরি হবে, শিখতে পারবেন সে কথাও দিচ্ছে না, কারণ এটা 50-50, 50% টুম্পাদি শেখাবে, 50% আপনি শিখবেন, আপনার 50%-এর দায়িত্ব তো আমি নিতে পারবো না। তো আমি কথা দিচ্ছি একটা শেখার অবকাশ তৈরি হবে, বাকি 50% আপনার হাতে। আমার এই গেঞ্জি বানায় বংমেড, তাদের বিজ্ঞাপন যাচ্ছে, যদি কেনার হয় কিনে নেবেন, আর সহজ কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।